একটা কোশ্চেন, এই যে যে একজন ফ্রেন্ড সাজেশন দিচ্ছে যে এক্সপ্লোর করতে পারো অ্যাসেক্সুয়াল নাকি, এখন এই অ্যাসেক্সুয়ালিটিকে কিভাবে এক্সপ্লোর করে? এটা তো এক্সপ্লোর করা না, হ্যাঁ সেটা এক্সপ্লোর করার একটা কথা হলো যে করতে পারা যায় যে অন্য মানুষের সাথে বাউন্ডারি পুশ করা, যে কতটুকু করতে কমফোর্টেবল। আমি বলছি আমি এক্সপেরিমেন্ট করতেই মানে এক্সপ্লোর করতেই কমফোর্টেবল না, তো সেটা সেটাই, কিন্তু কারণ একটা হ্যাঁ যদি কেউ এক্সপ্লোর করতে বলে অ্যাসেক্সুয়ালদের, ধরেন আপনি হোমোসেক্সুয়াল কিনা, আপনি বাইসেক্সুয়াল কিনা, এইটা এক্সপ্লোর করা যায়, বাট অ্যাসেক্সুয়াল কিনা এটা এক্সপ্লোর কেমনে করবো? আমি অনেক সময় এটা আমাদের গে বাই বন্ধুদের কাছ থেকে এই ধরনের সাজেশন শুনেছি, আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে যে আমরা অ্যাসেক্সুয়াল কিনা এটা এক্সপ্লোর কেমনে করব? যেমনে আসি এমনে থাকতে ভাল লাগতেছে, এর থেকে আর আমাদের আর কি আছে? এটা কিন্তু একটা ইন্ডিকেশন। লিবিডো মানে এক ধরনের, এটাকে ইংরেজিতে বলে রিলিজ খুঁজছে, শারীরিক রিলিজ খুঁজছে। সেটা কিন্তু মানুষ নিজস্ব ভাবেই সোলো সেক্স করে রিলিজ পেতে পারে। এখন সেক্সুয়ালিটি মানে এই যে রিলিজ খুঁজছে সেটার কোনো টার্গেট আছে নাকি? যারা হেটেরোসেক্সুয়াল তারা অপোজিট জেন্ডারকে টার্গেট করছে, হোমোসেক্সুয়াল সেম জেন্ডারকে টার্গেট করছে, এসেক্সুয়াল কাউকে টার্গেট করছে না। ডেমিসেক্সুয়াল হতে পারে, যাকে ভালোবাসে তাকে টার্গেট করছে, হতে পারে। কিন্তু লিবিডো বাড়ালেই যে অন্য মানুষের সাথে সেক্স করার ইচ্ছা বেড়ে যাবে, এটা কোনো কথা নাই। ইভেন এখানে আমি আবার একটু ক্লিয়ার করি, যে কারণে আমার খুব ভয় লাগে আবার আমাদের দর্শক কখন এটাকে মিসরিড করে ফেলে। মানে এমন কিন্তু আমরা বলছি না যে ভালোবাসার মানুষের বাহিরে কাউকে আমরা সেক্স করার জন্য ইনফ্লুয়েন্স করতেছি। ভালোবাসার মানুষের সাথেও একজন ডেমিসেক্সুয়াল বহু বছর পর্যন্ত সেক্স করতে না চাইতে পারে। বিশেষ করে একজন অ্যালোসেক্সুয়ালের সাথে একজন ডেমিসেক্সুয়ালের প্রথম যে পার্থক্যটা, আমরা যখন একটা মানুষকে পছন্দ করি, আমাদের শেষ ডেস্টিনেশন আসলে সেই মানুষের সাথে সেক্স করা থাকতেছে না। মানে আমি পার্সোনালি ডেমিসেক্সুয়াল না, আমি যতটুকু ডেমিসেক্সুয়ালিটিকে বুঝি, যে একজন মানুষ সে আরেকজন মানুষকে যখন পছন্দ করছে, তার প্রথম টার্গেট তার সাথে একটা সুন্দর সময় কাটানো, একটা অসম্ভব রকমের আবেগী একটা ভালোবাসার সম্পর্ক। এরপরে এটা হলেও তার সাথে কোনো না কোনোদিন হইতেও পারে, নাও হইতে পারে, যে একটা খুব আবেগ ভালোবাসার সম্পর্কের পরে কোনো একটা সময়, সেটা হতে পারে 2 মাস, হইতে পারে 2 বছর, হইতে পারে 2 বছরের চাইতেও অনেক বেশি, 5-7 বছরও হইতে পারে, মানে একটা লম্বা সময় তার সাথে অসম্ভব একটা স্বস্তির ভালোবাসার আবেগের সম্পর্কের পরে সে তার প্রতি একটা সেক্সুয়াল ডিজায়ার ফিল করলেও করতে পারে। মানে এটাকে কোনোভাবেই আমাদের এই অ্যারেঞ্জ ম্যারেজের যে খুব পিওরিটি, খুব ভার্জিনিটির যে কনসেপ্ট, যেটাকে সব সময় বলা হয় যে আসলে ডেমিসেক্সুয়াল এরা আসলে ওই ভার্জিনিটির একটা কনসেপ্ট থেকে আসলে খুব একটা মানে বিয়ের সম্পর্ক, একটা লম্বা একটা রিলেশনশিপের কনফিডেন্টের জন্য আসলে অপেক্ষা করে। ব্যাপারটা মোটেও তা না। সম্পূর্ণ কনফিডেন্ট একটা সম্পর্কে অনেকদিন কাটানোর পরেও অনেক সময় তারা কোন রকম যৌন আকর্ষণ ফিল নাও করতে পারে। স্বাগতম, শুভ সন্ধ্যা। আমি দীপা মাহবুবা ইয়াসমিন, কো-ফাউন্ডার অফ বাংলাদেশ অ্যাসেক্সুয়াল অ্যাসোসিয়েশন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মঙ্গলবারের নিয়মিত আড্ডায়। আজ আমাদের সাথে আছেন তুসমিত হাসান, যে মার্কিন নাগরিক, তবে তার জন্ম বেড়ে ওঠা বাংলাদেশে। তিনি নিজেকে গ্রে অ্যাসেক্সুয়াল বা ডেমি অ্যাসেক্সুয়াল হিসেবে ডিসকভার করছেন। তিনি আমাদের সাথে আজ ডেমিসেক্সুয়ালিটির ব্যাপারে কথা বলবেন। ডেমিসেক্সুয়ালিটির আমরা এখন পর্যন্ত ঠিক পছন্দসই কোনো বাংলা অনুবাদ করতে পারিনি, কারণ এই ব্যাপারটা আপনারা আজকে আলোচনাটা শুনলেই বুঝবেন কিছুটা জটিল।
এর অনুবাদ, কারণ এটাকে ঠিক ভাবার্থ করাটা আহ এখন পর্যন্ত আমাদের পক্ষে খুব সহজে সম্ভব হয়ে ওঠেনি। তাই আমাদের পুরো আলোচনাটা শুনলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন ডেমিসেক্সুয়ালিটি ব্যাপারটা কি। ডেমিসেক্সুয়ালিটি নিয়ে খুব কমন কিছু মিথ যেটাকে নিয়ে আজকের আলোচনা আমরা সাজিয়েছি। আমি একটু ইংরেজিতে বলছি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে ডেমিসেক্সুয়ালিটি, পিউরিটি অ্যান্ড দ্য কনস্ট্রাকশন অফ ভার্জিনিটি। মূলত পিউরিটি এবং ভার্জিনিটির যে একটা খুব সোশ্যাল ধারণা, এই ধারণাটার সাথে ডেমিসেক্সুয়ালদের মিলিয়ে ফেলার একটা কালচার আমাদের আছে, যেই জায়গা থেকে আমরা আজকের এই আয়োজনের তাগিদটা অনুভব করেছি। আমরা এই নিয়ে বিশদ আলোচনা আজকে করব এবং খুব সহজ সরল ভাষায় এই আলোচনাটা আপনাদের বুঝার স্বার্থে করবার ইচ্ছে আমাদের আছে। আমাদের সাথে থাকুন। আমি স্বাগত জানাচ্ছি তুসমিত হাসানকে এবং আশা করছি আপনারা আজকে আমাদের সাথেই একজন নতুন ধরনের অযৌন চিত্তের মানুষ সম্পর্কে জানতে পারবেন এবং এই পুরো সময়টা আমাদের সাথে থাকবেন। স্বাগতম তুসমিত হাসান। স্বাগতম তুসমিত। আমি কি নামটা সঠিকভাবে বলছি? আচ্ছা, ওকে। আচ্ছা, আমি প্রথম একটা প্রশ্ন আগে থেকে ভাবছিলাম সেটা আপনাকে করি, সেটা হচ্ছে ডেমিসেক্সুয়ালিটির বাংলা অনুবাদ আপনি কি করবেন? ডেমিসেক্সুয়াল বাংলা করতে গিয়ে আসলে অনেক মানে এই জিনিসটা কঠিন, কারণ একদম ডিরেক্ট ট্রান্সলেশন করতে গেলে এটা ঠিক হচ্ছে না, কারণ ইংরেজিতে ওরা কিছুটা বলছে যে ডেমি অর্থাৎ হাফ, কিন্তু সেটা হয়তো যে ওরা প্রথম বেশি যখন এটা নিয়ে বেশি গবেষণা হয়নি তখন এই শব্দটা তৈরি করেছে। মানে গুগলের সাজেশন অনুযায়ী হচ্ছে অর্ধেক সেক্সুয়ালিটি, অর্ধ অর্ধেক যৌনতা। মানে কি সেটা তো মানে শুনে তো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি প্রথমে বলি যে ডেমিসেক্সুয়ালিটি অর্থটা কি, মানে সেটা বলতে আমরা কি বোঝাই। তো আমরা জানি যে এসেক্সুয়ালিটি মানে যে সেক্সুয়াল অ্যাট্রাকশন অনুভব করছে না, আর তার অপোজিট স্পেকট্রামে আমরা বলছি যে আছে অ্যালোসেক্সুয়ালিটি, যে 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 যৌন আকর্ষণ সব সময় হয়তো অনুভব করছে। আর তার একটা স্পেকট্রাম, বেশিরভাগ মানুষ তার মাঝে কোথাও পড়ে। এখানে ডেমিসেক্সুয়ালিটি পড়ছে যেখানে, সেটা হলো যদি কারোর সাথে একটা আবেগীয় সম্পর্ক তৈরি হতে পারে, তখন সেইটা থেকে যৌন যৌন আকর্ষণ বিকাশ পেতে পারে। তো এইটাকে বোঝানো হচ্ছে যে ডেমিসেক্সুয়ালিটি। তাহলে তাহলে এটার আসলে আমরা কি অনুবাদ করতে পারি? ভাব, আবেগীয় যৌনতা বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, সেটা কিন্তু মানে অর্থটা আরো বেশি বোঝাচ্ছে ভাব আবেগীয়, কারণ এই ভাব আর আবেগ থেকেই কিন্তু এই যৌনতা সৃষ্টি হচ্ছে। তারপরও আপাতত আমরা ইংরেজি শব্দটাই ব্যবহার করি, কারণ আমি এখন পর্যন্ত খুব কনফিডেন্ট ফিল করতে পারছি না এই বঙ্গানুবাদটা নিয়ে। এখন আপনি একটু আপনার সেলফ এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আপনি ডেমিসেক্সুয়াল শব্দটাকে কতটুকু কমফোর্ট ফিল করেন ব্যবহার করতে, বা আপনি আপনার সাথে সামনের আলোচনা আমরা এই জায়গাগুলো আলোচনা করবো যে কমিউনিটির ভেতরে আমাদের ডেমিসেক্সুয়ালিটিকে রাখবো কি রাখবো না, এক ধরনের দোদুল্য মনার ভিতরে আমাদেরকে থাকতে হয়। এই জায়গাগুলো নিয়ে আমরা আজকের আলোচনা আগাবো। আপনি একটু শুরুতে আপনার নিজের এক্সপেরিয়েন্স গুলো যদি বলেন। হ্যাঁ, তো এটা প্রথমেই বলতে পারি যে আমি যখন আমার সেক্সুয়ালিটি নিয়ে কথা বলি আমি এসেক্সুয়াল হিসাবে পরিচয় দেই। ডেমিসেক্সুয়ালটাকে আমি বলি পসিবিলিটি, যে আমি হতে পারি ডেমিসেক্সুয়াল, কিন্তু আমি আসলে কনফিডেন্স নিয়ে এটাকে মানে ডেমিসেক্সুয়ালটাকে কনফিডেন্স নিয়ে আইডেন্টিটি এমব্রেস করিনি। হ্যাঁ, আর হলো তো আমি এটাও চিন্তা করে দেখতেছিলাম যে ওই বাংলাটা চিন্তা করার সময় যে ডেমিসেক্সুয়ালিটি আর গ্রে সেক্সুয়ালিটির পার্থক্যটা কি। তো এটা দেখলাম পার্থক্যটা খুবই
মানে কি বলাটাকে যে ভেরি স্লাইট ডিফারেন্স, যে ধরা যায় না, না না না, মানে গ্রে সূক্ষ্ম একটা সেক্সুয়ালিটি ডিফারেন্স। কি আমি আপনাকে বলি, গ্রে সেক্সুয়ালিটি আবার একটা আমব্রেলা, যেটার ভিতরে কিন্তু ফেরি সেক্সুয়ালিটি, ডেমি সেক্সুয়ালিটি, আরো নানান ধরনের স্পেকট্রাম আছে, কিন্তু মানে ডেমি সেক্সুয়ালিটি ইন্ডিভিজুয়ালি শুধুই ডেমি সেক্সুয়ালিটি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ঠিক যে আমি পার্থক্যটা যে গ্রে সেক্সুয়ালিটিতে বলতে পারে যে আমি জীবনে একবার দুইবার অথবা হাতে গোনা কয়বার কারো প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন মানে ভাব, মানে যৌন আকর্ষণ ভাব হয়েছে, যাই হোক। তো ডেমি সেক্সুয়ালিটি মানে কারো প্রতি যদি প্রেম ভালোবাসা হয় তখন আমার এই অ্যাট্রাকশনটা ডেভেলপ করলো। তো এর মধ্যে মানে এখন বিরাট বড় ওভারল্যাপ ইন দ্য সেন্স যে মানে এই প্রেমে পড়া জীবন আর কয়বার হয়, হাতে গোনা কয়বারই তো মনে হয় হয়। তো এর জন্য একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তো আমি যে পার্সোনালি ডেমি সেক্সুয়ালিটি না চিন্তা করে গ্রেটাতে যাই, কারণ আমার জীবনে একবার হয়েছে ঠিক, কিন্তু আবার যদি কাউকে ভালো লাগে তার প্রতি এরকম হবে এটা কোনো গ্যারান্টি নেই। তো এটার কারণ বলতে গেলে কিছুটা নিজের অভিজ্ঞতার কথা বলতে হবে। তো আমার হলো যে আমি যখন টিনেজার ছিলাম তখনও কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি আমার আমার মধ্যে মানে আমি যে এই সেক্সুয়াল অথবা ডেমি সেক্সুয়াল। কারণ ছোটবেলা আমার মনে হয়েছে না, আমাদেরকে শেখানো হয়েছে যে ডেটিং করা উচিত না, এসব উচিত না। আমারও কখনো মনে হয়নি যে মানে আমারও কখনো কারোর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করার ইচ্ছা হয়নি। তো আমি মনে করেছি হ্যাঁ এটা তো ভালোই, ঠিকই আছি। পরে আমি বিদেশে পড়তে যাই যখন, তখন থেকে আস্তে আস্তে কিছুটা খটকা লাগতে লাগলো যে কিছু একটা আমার মধ্যে অন্যরকম। আর আমিও একটু যে মানুষের প্রতি একটু জাজমেন্টাল ছিলাম, যে আমাদেরকে এগুলি তো করা ঠিক না, কিন্তু মানুষ কেন করে। তো আমার মানুষের প্রতি মানে এত জাজমেন্টাল কেন, আমি এই জিনিসটা নিয়েও আমি খুব অবাক হতাম। তো আমার তো এত জাজমেন্টাল হওয়ার কথা না। তো এরকম বিভিন্ন ভাবে আমি একটা ফ্রেন্ডের কাছে এই সেক্সুয়ালিটির কথা শুনেছি। ওই ফ্রেন্ডটা বলছিল যে আমি আমার নিজের সেক্সুয়ালিটি এক্সপ্লোর করছি। আমার কাছে ব্যাপারটা উদ্ভট মনে হলো যে এটা কেউ কেন করতে চাবে, যে বিভিন্ন মানুষের সাথে গিয়ে এক্সপেরিমেন্ট করা। তখন সে সাজেস্ট করেছিল তুমি দেখতে পারো তুমি সেক্সুয়াল নাকি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আসলে তো অনেক বছর পরে আলটিমেটলি এটা যখন আমি গ্রাজুয়েট করে চাকরি করছি তখন এই সেক্সুয়ালিটি দিয়ে সার্চ করা শুরু করলাম। তখন একটু তো আমার গেলাম। একটা কোশ্চেন, এই যে যে একজন ফ্রেন্ড সাজেশন দিচ্ছে যে এক্সপ্লোর করতে পারো অ্যাসেক্সুয়াল নাকি, এখন এই অ্যাসেক্সুয়ালিটিকে কিভাবে এক্সপ্লোর করে? এটা তো এক্সপ্লোর করা না, হ্যাঁ সেটা এক্সপ্লোর করার একটা কথা হলো যে করতে পার করতে পারা যায় যে অন্য মানুষের সাথে বাউন্ডারি পুশ করা, যে কতটুকু করতে কমফোর্টেবল। আমি বলছি আমি এক্সপেরিমেন্ট করতেই মানে এক্সপ্লোর করতেই কমফোর্টেবল না। তো সেটা সেটাই, কিন্তু কারণ একটা যদি হ্যাঁ যদি কেউ এক্সপ্লোর করতে বলে অ্যাসেক্সুয়ালদের, ধরেন আপনি হোমোসেক্সুয়াল কিনা, আপনি বাইসেক্সুয়াল কিনা, এইটা এক্সপ্লোর করা যায়, বাট অ্যাসেক্সুয়াল কিনা এটা এক্সপ্লোর কেমনে করবো? আমি অনেক সময় এটা আমাদের গে বাই বন্ধুদের কাছ থেকে এই ধরনের সাজেশন শুনেছি, আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে যে আমরা অ্যাসেক্সুয়াল কিনা এটা এক্সপ্লোর কেমনে করব? যেমনে আসি এমনে থাকতে ভাল লাগতেছে, এর থেকে আর আমাদের আর কি আছে? এটাই, এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে আমরা সেক্সুয়াল, যে আমাদের ইচ্ছা করছে না যে গিয়ে বিভিন্ন মানুষের সাথে এক্সপেরিমেন্ট করে দেখি। তো সেটাও আমার জন্য একটা ইন্ডিকেশন ছিল যে হ্যাঁ আমি যেহেতু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি না। এখানেও আবার আরেকটা ব্যাপার থাকে যে আসলে তোমার ভিতর এক ধরনের খুব রক্ষণশীলতা আছে, কিংবা তুমি আসলে ওই ভালো মেয়ে ইমেজটাকে নষ্ট করতে ভয় পাও। দ্যাটস ওয়াই, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি হয় যে আসলে ওই যে তোমাদেরকে বাবা মা শিখাইছে খুব ভালো মেয়ে থাকা, তোমরা আসলে হ্যাঁ ভালো মেয়ে থাকতে চাও, এই ভালো মেয়ে থাকার একটা হ্যাঁ অদ্ভুত রকমের একটা প্রেশার যে আমি আসলে কিন্তু অন্য কোনো কাজ এমন করি না যেটাতে আমার বাবা মা আমাকে ভালো মেয়ে বলবে, আমার বাবা মা আমাকে সবসময় খারাপই বললো,
তা আমি আবার কেন সেক্স না করে নতুন করে ভালো হইতে চাবো? এটা আমার ইচ্ছা করতেছে না বলে করি না, কিন্তু তখন আবার যে না আসলে তোমরা মনে মনে ভালো মেয়ে থাকতে চাও, এরকম হ্যাঁ, চিন্তা। এটা কিন্তু আমি অনেক ফেস করেছি। আর আমি নিজে এটা নিয়েও আমি নিজেকে চিন্তা করতাম। আমি কি আসলেই এই ভালো থাকার জন্য মানে ভালো থাকাটা আমার কাছে এতই জরুরি যে আমি অন্য মানে আমার আশেপাশে অন্যদের মতো হতে চাচ্ছি না। আমার যেমন কিছুটা মনে হতো, ও আচ্ছা পশ্চিমা বিশ্ব ওরা তো লুজ মরাল, ওরা তো এরকম হবেই। কিন্তু যখন দেখলাম আমার দেশি বন্ধু-বান্ধবীরাও এরকম আস্তে আস্তে হয়ে যায়, মানে ওরাও ওগুলির প্রতি আকর্ষণ দেখাচ্ছে, তখন আমার কাছে মনে হওয়া শুরু করলো, না এখানে কিছু একটা ব্যাপার আছে, আমার এটা নিয়ে গবেষণা করা উচিত। যে আমি ইন্টারনেটে গিয়ে গবেষণা করলাম, যে তখন তো এই সেক্সুয়ালিটি সার্চ করতে গেলে এই ইভেন ওয়েবসাইটটাতে আসি আমরা। তো ওটা বসে বসে পড়লাম, অনেক মানুষ তাদের নিজস্ব অভিজ্ঞতা নিয়ে লিখলো, পড়লাম, তখন আমার কাছে মনে হতো আমি তো রিলেট করতে পারছি। তো এই রিলেট করতে পারছি বলে আমি তখন থেকে আমি এই সেক্সুয়াল হিসাবে আইডেন্টিফাই করা শুরু করলাম। তারপরে তখন ডেমিসেক্সুয়ালিটির ব্যাপারেও পড়েছি। আর তখনও আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এটা একটা সম্ভাবনা। প্রথম থেকেই মনে হচ্ছে এটা একটা সম্ভাবনা, কিন্তু আমি কখনো ওটা নিয়ে শিওর হতে পারিনি। তো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা মানে যদি কারো প্রতি আমার ভালোবাসার জন্ম হয়, মানে কাউকে যদি ভালোবাসতে পারি, তাহলে দেখা যাবে। তো এখন কথা হলো, আচ্ছা মানে বাংলাদেশে এটাকে বলে ক্রাশ খাওয়া। তো এরকম মানুষের প্রতি ক্রাশ খাওয়া আমার মাঝে মধ্যেই হয়। আর এটা দেখা যায় যে ছেলেদের প্রতিও হয়েছে, মেয়েদের প্রতিও কিছুটা হয়েছে। কিন্তু এখানে কোনো শারীরিক ব্যাপার নাই যে আমার জন্য মানুষের প্রতি ক্রাশ খাওয়া মানে এই মানুষটাকে খুবই ভালো লেগেছে, ওর সাথে আমি ফ্রেন্ড হইতে চাই, ওর সাথে কথাবার্তা বলতে চাই, তারপরে মানে একসাথে বেড়াতে গেলাম, এই টাইপের জিনিস। মানে হ্যাঁ, এবং আমার আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমাদের কাছে ক্রাশ খাওয়ার অন্যদের কাছে ক্রাশ খাওয়ার একটা বড় পার্থক্য হচ্ছে মানুষ যে একজনের প্রতি ক্রাশ খাওয়া ফাইনালি তার লাস্ট ডেস্টিনেশনটা কি? লাস্ট ডেস্টিনেশনটা সে বিয়ে করবে, তারা সেক্স করবে, তারা একটা হ্যাপিলি সেক্স লাইফ লিড করবে, তাদের ছেলে মেয়ে হবে। বাট আমরা যখন ক্রাশ খাইতেছি আমাদের কিন্তু মাথায় প্রথম থেকে একটা ব্যাপার থাকে যে না, বিয়ে করতে চাই না, কারণ বিয়ের পরে আমাকে যা কিছু করতে হইতে পারে যার কোনো কিছু আমাকে এনজয়েবল কিছু আমি ফিল করব না। এই জায়গাটাতে আমার মনে হয় যে প্রথম আমাদের ক্রাশ আর আমাদের বাকি বন্ধুদের ক্রাশের সাথে আমরা একটা পার্থক্য খুঁজে পাই। এখানে এখানে বড় পার্থক্য। এর জন্য আমার কাছে যেমন এই যে আমাদের দেশে বলে অনেক সময় বলে ছেলেদের সাথে বেশি বন্ধুত্ব করো না, মেয়েদের সাথে বেশি থাকো। আমার কাছে মনে হতো কিন্তু আমার তো একই রকম লাগে ছেলে মেয়েদের কাছে, মানে একই ভাবেই ক্রাশ খাচ্ছি অথবা একই ভাবেই ফ্রেন্ডশিপ হচ্ছে। তো আমার তো ছেলেদের প্রতি বিশেষ কোনো অনুভব নাই। তো কিছুটা আছে যে আমরা টেলিভিশন থেকে দেখে এসেছি যে ছেলে আর মেয়েদের মধ্যে বিয়ে হয়। তো এখানে একটা পার্থক্য আছে যে একটা ছেলের প্রতি ক্রাশ খেলে মনে হয় আচ্ছা বিয়ে করার সম্ভাবনা আছে, যে একটা মেয়ের সাথে যেটা লিস্ট আমাদের সমাজে এটা আমরা মনে করছি না যে আছে। কিন্তু ওটা মনে হয়, কিন্তু আসলে যেমন আমি যখন ছোটবেলাও ক্রাশ খেতাম তখন আমার মাথায় সেক্সের কথাটা আসতো না। তা আমি যে বিয়ের কথা চিন্তা করতাম তখন সেক্সের কথা আসতো না। তো যাই হোক, তো ওরকম, হ্যাঁ আমি একদিন হয়তো বিয়ে করব ওরকম চিন্তা করতাম। এখন বিয়ে করার কথাটা বড় হওয়ার পর একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ তখন আমি বুঝতে পারছি যে বিয়ে করলে এরকম হ্যাঁ, মানে ছোটবেলায় বিয়ে করা মানে আসলে খুব সুন্দর করে সাজা, একটা সুন্দর শাড়ি পরা, ব্যাপারটা আসলে কিন্তু এরকম একটা ধারণার মধ্যে থাকে। আমার কাছে যেমন হচ্ছে ওই যে স্কুল কলেজে যেমন খুশি তেমন সাজতে, ওই আমার সিনিয়র যে আপু টাপুরা বিয়ে টিয়ে করছে তাদের ওই শাড়িটা পরবো, ওই দিনটা একটু আমাকে হচ্ছে ওই যে টুথপেস্ট সাদা যেটা ওই হোয়াইট প্লাস আর একটু লিপস্টিক দিয়ে হচ্ছে কপালটা একটু সাজাই দিবে, এটা একটা বিশাল একটা এক্সাইটমেন্ট। আর আমার এরকম অনেক ছবি আছে, আমি খুব খুব শখ করে এগুলো সাজতে পছন্দ করতাম। কিন্তু আমার ধারণা আমার বাসায় আমাকে বিয়ের প্রেশার, আমি যেহেতু আমার খুব মানে আমি আমার হাইট, আমার ক্লাস 7 এর পরে আমার হাইট বাড়ে না, আমার এখন মানে 5'6" আমার হাইট। তো
আমি অনেক তাড়াতাড়ি হচ্ছে ফিজিক্যালি আমি ম্যাচিওর হয়ে যাওয়াতে 7-8 থেকে আমার আম্মা আমাকে খুব সিরিয়াসলি বিয়ের প্রেশার দেওয়া শুরু করছে, এবং ওই সময় থেকেই আমি একদম অনড়ভাবে হচ্ছে বিয়েটাকে এই জন্য আমি মাইনাই নিতে পারতেছি না, কারণ আমি সামহাও আফটার ম্যারেজ যা কিছু এইটা আমার জন্য একটা হরর এক্সপেরিয়েন্স। মানে আমার কাছে মনে হইতেছে যে এটা দুনিয়ার আর যার পক্ষেই সম্ভব হোক, এটা আমারে দিয়ে আসলে হবে না। মানে এটা ইটস নট মাই কাপ অফ টি। মানে আমার কিন্তু কোনো সেক্স ফোবিয়াও নাই, আমার ভিতরে কোনো রক্ষণশীলতাও নাই, আমি কিন্তু কারো ব্যাপারে জাজমেন্টালও না, বরঞ্চ আমি মানে সেক্সুয়াল রাইটস এর ব্যাপারে আমি সব সময় খুব কথা বলে আসছি। আমি এটাকে মানে যার লাইফে এটা দরকার আছে আমি তার জন্য আমি সব সময় কথা বলতে রাজি আছি। বাট আমি যখন এই ব্যাপারটা আমার নিজের জন্য, মানে কেমনে জানি মনে হয় যে এইটা আসলে না আমার সাথে যায় না, জাস্ট এইটাই আমার কাছে একটাই ফিলিংস। এবং এতদিন ওই যে যে বাসায় যে ভালো মেয়ে, খুব ভালো থাকা, এইবার আবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা হয়ে গেল কি তোমার কি বাবা মায়ের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই? ছেলে মেয়ের জন্য বাবা মা এত কিছু করে কি এই দিন দেখার জন্য? মানে টোটালি এখন সিনারিও চেঞ্জ। হ্যাঁ, মানে একই জিনিস। আমি যেমন ছোটবেলা থেকে সব সময় রোল মডেল ছিলাম, সবাই ওর মতো হও, ভালো স্টুডেন্ট, ভালো মেয়ে, ওর মতো হওয়ার চেষ্টা করো। এখন দেখা যায় অনেক আত্মীয় স্বজন ওদের মেয়েদেরকে আমার সাথে বেশি মিশতে দিতে চায় না, কারণ এই মেয়ে তো বিয়ে করে না। হ্যাঁ, বাবা মায়ের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই। হ্যাঁ, সমাজের প্রতি রেসপন্সিবিলিটি নাই, যে বিয়ে মানে মনে হয় যে বিয়েটা করব ওদের জন্য, মানে নিজের জন্য না। মানে তোমার দাদির মুখের দিকে তাকায় একটা বিয়ে করো না কেন? হ্যাঁ, এই শুনতে হয়। সে মারা যাবে তার আগে একটা মানে নাতির জামাই যে দেখে যাওয়ার তার একটা ইচ্ছা, তোমার কি উচিত না? সে তোমার জন্য জীবনে ছোটবেলায় কত কিছু করছে, তখন একেবারে মুড়ি বানানো, নাড়ু বানানো সবকিছু চলে আসবে, ওই মুড়ি বানানোর বদৌলতে একটা বিয়ে করে দাও। মানে আমি বুঝি না যে মানে একটা জিনিসের সাথে একটা প্যারালালি দুইটা জিনিসের কম্পেয়ার করতে তো একটা পাল্লায় রাখার ক্ষমতা থাকতে হবে, কোথায় বিয়ে আর কোথায় একটা নাড়ু আর মুড়ি। হ্যাঁ, সেটাই তো। সবাই বলে তোমার বিয়ে খাবো, তোমার বিয়েতে আনন্দ করব, এগুলি করতে দিচ্ছ না কেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবাই যদি অনুষ্ঠান চায় আমরা একটা অনুষ্ঠান করে ফেলি, পাত্র লাগবে না। আর তখন বলে থাপ্পড় মারবো, বেয়াদব মেয়ে। সেটাই, আমরা সবাইকে খাওয়াই দিতে রাজি আছি। হ্যাঁ, অনুষ্ঠান করতে চলে করা যায়, পাত্র দরকার কি? হ্যাঁ, আমি সেজে গুজে চলে আসবো, ঠিক আছে। যাই হোক, তো এই হলো কথা। তো এখন আসেন আমরা আবার একটু থিওরিটিক্যালি আবার একটু হচ্ছে ডেমিসেক্সুয়ালিতে হ্যাঁ, চলে যায়। ডেমিসেক্সুয়ালিটিকে আসলে আপনি থিওরিটিক্যালি কিভাবে এক্সপ্লেইন করবেন? থিওরিটিক্যালি তো যেটা আমি আগেই বললাম, সেটা যে কারোর সাথে একটা আবেগীয় সম্পর্ক তৈরি হলে সেখান থেকে যৌন আকর্ষণ বিকাশ পেতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে মানে আমি ব্যাপারটা জানি, জাস্ট দর্শকের জানার জন্য আমি প্রশ্নটা করতেছি যে আপনার কাছে কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে যে আসলে কত দিনের আবেগীয় সম্পর্কের পরে আসলে এই যৌন চাহিদাটা তৈরি হইতে পারে? সেটা সেটা আমি বলবো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সময় হতেও পারে। মানে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। যে কিছু কিছু ডেমিসেক্সুয়াল মানুষ থাকতে পারে, তাদের অল্প পরিচয়ে অল্প আবেগীয় সম্পর্কতেই এটা বিকাশ হচ্ছে। কারো কারো অনেক সময় লাগতে পারে, অনেক বছরও লাগতে পারে। আবার এটাও দেখা যেতে পারে যে একই মানুষ কিন্তু এই প্রথম বয়ফ্রেন্ডের সাথে বেশি সময় লাগলো না, কিন্তু দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে অনেক সময় লেগে গেল। তো এটার আসলে কোনো ঠিক ঠিকানা নেই, যে বলা যাবে না আগে থেকে। এবং আপনার কি এইরকম কখনো শুনেছেন বা আপনাদের এটা এক্সপেরিয়েন্স করতে হয়েছে যে আসলে পৃথিবীর সবাই ডেমিসেক্সুয়াল? আলটিমেটলি আমাদের এই সাউথ এশিয়ান কালচারে আমরা যারা বড় হয়েছে, আমাদের কালচারে আমার বাবা মা ভাই বোন যারা যেখানে আছে সবাই ডেমিসেক্সুয়াল, এরকম কি কখনো শুনেছেন? আমি এটা শুনি যে ডেমিসেক্সুয়ালিটি মিথস এর মধ্যে বলে যে ডেমিসেক্সুয়ালি এটাই তো নরমাল। তো অনেকে বলে যে না, এটা আসলে ঠিক না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়ে যথেষ্ট রিসার্চ করা হয়নি। তো আসলে পৃথিবীর কত ভাগ মানুষ ডেমিসেক্সুয়াল সেটা আমরা মোটেও জানি না, কারণ ডেমিসেক্সুয়ালিটি জিনিসটা কি পৃথিবীর বেশিরভাগ মানুষ বোঝেই না ব্যাপারটা কি। আচ্ছা, আরেকটা মিথ আছে, এটা ডেমিসেক্সুয়াল এসেক্সুয়াল দুটার জন্যই একটা মিথ, যে মানুষ অনেক সময় বলে ও
এটা বলছে শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য, যে এরকম কিছু আসলে নেই। ওরা ওরা এরকম একটা ইনভেন্ট করে বলছে যে হ্যাঁ আমি এরকম। তারপরে কেউ কেউ মনে করে ও তুমি দেখাতে চাও যে তুমি আসলে অনেক উঁচু ধাঁচের মানুষ, আমি এসব না 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 এসব যৌন আকর্ষণের মধ্যে আমি যাই না, আমি অনেক ইন্টেলেকচুয়াল, আমার সম্পর্ক হয় ইন্টেলেক্ট থেকে, ইমোশন থেকে। খুব বেশি দেখাইতেছো না তো। হ্যাঁ, এটা আসলে হচ্ছে সেলিব্রিসির যে কনসেপ্ট, যে হ্যাঁ তুমি কি আসলে নিজেকে গৌতম বুদ্ধ বানাইতে চাও নাকি হ্যান ত্যান। গৌতম বুদ্ধেরও কিন্তু অনেকগুলা ছেলে মেয়ে ছিল এবং তার ওয়াইফদের প্রতি তার যৌন আকর্ষণ ছিল না, এটা সে কোনোদিনও বলে নাই। বাট সে যেটা বলতো সেটা সংযম। সংযমই একটা মানে টোটালি একটা ডিফারেন্ট কনসেপ্ট, যেটা আমাদেরকে আমি দেখছি আমার বাসায় এটা অনেক সময় মনে করে যে আমি হয়তো ইচ্ছে করে বলতে চাচ্ছি যে আমি এই লাইফে এই ধরনের কিছু চাই না। বিষয়টা মোটেও আমার কোনো সংযম না। বিষয়টা মোটেও এরকম না যে আমি কোনো ওই যে নবুয়াত প্রাপ্তির জন্য বসে আছি। বিষয়টা সম্পূর্ণ আমার একটা ছোটবেলা থেকে বেড়ে ওঠার সাথে অন্যদের ভিতরে যেই ব্যাপারগুলো তৈরি হয় আমার ভিতরে আমি কখনো সেটা ফিল করি নাই। যেহেতু আমি ফিল করি নাই, আমি এটাকে এক্সপেরিয়েন্স করতেই চাই না। ব্যাপারটা শুধুই তাই। হ্যাঁ, আর এখানে একটা গল্প পড়েছি আমি, যেটা এই পয়েন্টটাকে ইলাস্ট্রেট করে। সেটা হলো যে এরকম এই যে খ্রিস্টান প্রিস্ট যারা থাকে, পাদ্রী, তো তাদের তো এরকম vow of celibacy নিতে হয়, যে এরকম আমরা মানে সেলিব্রেসির vow নিতে হয় যে আমরা কখনো সেক্স করব না, মানে সেক্সুয়াল রিলেশনশিপে যাব না, আমাদের শুধুমাত্র ভগবান গডের সাথে সম্পর্ক। তো এখানে হলো যেরকম একজন খ্রিস্টান লোক, সে মনে করতো যে সে খুব মানে রিলিজিয়াস শব্দটা কি, ধার্মিক। মানে ধার্মিক হ্যাঁ, ধর্মপরায়ণ একজন। সে নিজেকে এরকম মনে করতো যে হ্যাঁ আমার আশেপাশে সবাই পাপী, কিন্তু আমি কিন্তু ঠিকই আমার মানে আই ক্যান কন্ট্রোল মাই টেম্পটেশন, অন্যরা কেউ পারে না, আমিই পারি। সে নিজেকে নিয়ে খুব গর্ব করতো। তারপর তার বিয়ে হলো, আর তারপর তার বিয়ের মধ্যে অনেক এরকম আম, সমস্যা দেখা গেল। তো আস্তে আস্তে সে নিজে গবেষণা করে দেখলো যে সে সেক্সুয়াল। তখন সে তখন তার উপলব্ধি হলো, না আমার তো এই নিজেকে কন্ট্রোল করা এটা কোনো কষ্ট ছিল না, অন্য মানুষের এটা নিয়ে কষ্ট হয়। তো সে যখন তার ফ্রেন্ডদেরকে বললো এটা নিয়ে, ওরা বলল শালা তোর কত বড় একটা অ্যাডভান্টেজ ছিল, তুই জানিস, তুই বসে বসে আমাদের জাজ করতি। তো এখানে হলো যে কিছু পাদ্রী আছে যে যাদের এই মানে এই ওরা এটা করতেই চায়, কারণ ওরা জানে যে আমার এটা করতে এত কষ্ট হবে না, আমার এইসব সেক্সুয়াল রিলেশনশিপের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমি গিয়ে আমার নিজেকে এই টু দ্য ওয়ার্ক অফ গড ডেডিকেট করতে চাই। আবার কেউ কেউ আছে, এখন আমরা তো জানি যে অনেক স্ক্যান্ডাল হয়, কারণ ওরা নিজেকে সামলাতে পারে না বলে আলটিমেটলি স্ক্যান্ডাল হয়। তো আলটিমেটলি যেই পাদ্রীরা এই সেক্সুয়াল আর যারা এই অ্যালোসেক্সুয়াল, তাদের মধ্যে কিন্তু একটা মানে এই সেক্সুয়ালদের ওই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে হ্যাঁ, যে আবার ওদের। একটা ভিন্ন ব্যাপারও হয়। ধরেন একজন অ্যাসেক্সুয়াল, সে তো এথিস্টও হইতে পারে, তার তো হ্যাঁ, সবসময় গড বিলিভার তো সে হইতে পারে না। আমার একটা ভারতীয় বন্ধু, সে তার ফ্যামিলিকে যখন জানাইলো যে সে হচ্ছে হলো অ্যাসেক্সুয়াল, তার পুরো ফ্যামিলি এক বিশাল পুজো টুজোর আয়োজন করে তাকে হচ্ছে বললো যে আসলে আমার সন্তান, বাকিরা ঋষিত্ব পাওয়ার জন্য অনেক কিছু করে, আমার সন্তান বাই বার্থ ঋষি হয়েছে, তোমাদের যত কিছু স্যাক্রিফাইস করতে হয়। ও বলতেছে যে ওর ব্যাপারগুলো বিল্ট ইন নাই, মানে ঈশ্বর ওকে ঋষি বানায়েই হচ্ছে দুনিয়াতে পাঠাইছে, ওকে এখন পূজা করতে হবে। এখন সে সে বলে যে হায় রে, আমি একটা সাধারণ নাগরিকের অধিকারের জন্য লড়াই করে নাগরিকের অধিকার পাই না, এদিক থেকে আবার তারা সবাই মিলে আমার পূজা করা শুরু করছে। আমরা তো পূজা করো এটা আমরা কাউকে বলি না, আমরা হ্যাঁ, শুধুই নাগরিক হইতে চাই, আমরা কোনো ভগবান হইতে চাই না, গড হইতে চাই না। হ্যাঁ। আর এখানেও এই যে এই কথাটা আছে যে আমি এই সেক্সুয়াল বললে অনেকে জিজ্ঞেস করে ও তুমি কি খুব ধার্মিক, কারণ প্রথমেই মনে করে যে আমার এই ইচ্ছাটা ধর্ম থেকে আসতেছে। কিন্তু কত মানুষ ওরা, যা আপনি যেটা বললেন যে ওরা এসেক্সুয়াল, মানে ওরা ওরা এথিয়েস্ট কিন্তু তাও এসেক্সুয়াল, তো তো এটা তো ধর্ম থেকে এটা আসতেছে না। তো তখন বলবে যে না, এথিস্ট হয়েও আসলে তোমরা ভালো মানুষ।
এই যৌনতার সাথে ভালো খারাপের কি সম্পর্ক এটা বুঝি না, যেমন যৌনতার সাথে পশ্চিমার কি সম্পর্ক এটাও আমি বুঝি না। মানে আমাদের দেশে তো আর বায়ু পরাগায়ন হয়ে মানুষের সন্তান জন্ম হয় না, আর সন্তান তো সে আদিকাল থেকেই জন্ম লাভ করছে। তাইলে আবার হঠাৎ করে ওয়েস্ট থেকে যৌনতা শব্দটা কেমনে বাংলাদেশে আসছে, এই সাউথ এশিয়াতে আসছে, এটা মনে করা হয়। আবার এই যৌনতা না থাকাটা ভালো যদি হয়, তাইলে তোমাদের রিপ্রোডাকশনের সাথে তো আসলে তোমরা আবার যে প্রেসারাইজ করো, যৌন চাহিদা না থাকা তোমাদের রিপ্রোডাকশনের এই মেশিন হয়ে যাওয়া, এটা তো আরো ভয়ঙ্কর চাওয়া তোমাদের। আমাদের সংস্কৃতিতে যেটা, এই যৌনতা নিয়ে তো কথা বলাই যাবে না, এটা একদম ট্যাবু টপিক। তো এটা নিয়ে কথা বলতে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, এগুলি নিয়ে কেন কথা বলবো। আচ্ছা, ডেমিসেক্সুয়ালিটির কয়েকটা মিথ আছে, যে তার মধ্যে একটা মানুষ মনে করে যে মহিলারা তো ডেমিসেক্সুয়াল, কারণ মানুষজন মনে করে যে পুরুষদের অনেক হাই সেক্স ড্রাইভ, ওরা সবসময় সেক্স করতে চায় সবার সাথে, কিন্তু মেয়েরা শুধু যাকে ভালোবাসে শুধু তার সাথেই করতে চায়। তো এর জন্য কিন্তু এই 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 কথাটা ঠিক না। পুরুষ মহিলা উভয়ই ডেমিসেক্সুয়াল হতে পারে, পুরুষ মহিলা উভয়ই অ্যালোসেক্সুয়াল হতে পারে, উভয়ই মানে যে কোনো ধরনের সেক্সুয়াল হতে পারে। তো এইখানে যে ডেমিসেক্সুয়ালিটির কথা বললে মানুষ যে মনে করে হ্যাঁ মেয়েরা তো ওরকমই হয়, তো সেটা হলো যে একটা হলো যে এটা নিয়ে ঠিক মতো স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ করা হয়নি। তো মহিলারা কি আসলেই মানে ডেমিসেক্সুয়াল হওয়ার চান্স কি মহিলাদের বেশি, মানে প্রবাবিলিস্টিক্যালি কে বেশি ডেমিসেক্সুয়াল হয়, সেটা আমাদের কাছে সঠিক সংখ্যাগুলি নেই। কিন্তু এই যে যেটাকে বলে অ্যানিকডোটালি দেখা যায় যে বেশি মহিলা ডেমিসেক্সুয়ালিটির কথা বলে। যাই হোক, তাই বলে যখন পুরুষরা ডেমিসেক্সুয়াল হিসেবে পরিচয় দেয় ওদেরকে ডিসমিস করার কোনো মানে হয় না। তো এই যে মহিলাদের ডেমিসেক্সুয়ালিটি আরো বেশি অ্যাকসেপ্টেড হয়, এটার কারণ হলো যে যে কোনো সংস্কৃতিতে হোক, যে কোনো ধর্ম থেকে হোক, এই যে মেয়েদের কুমারিত্ব, ভার্জিনিটি, এই জিনিসটাকে রক্ষণ করা একটা বিরাট বড় একটা কনসেপ্ট, যে মেয়েদের ভার্জিনিটি চলে গেলে মেয়েটা নষ্ট হয়ে গেল, কিন্তু ছেলেদের ব্যাপারে এটা নাই। তো এর জন্য মেয়েদেরকে বলে যে হ্যাঁ, তো মানে বিয়ের আগে সেক্স না করা, এই জিনিসটা মেয়েদের জন্য যত বড় কলঙ্ক, ছেলেদের জন্য তত বড় এটা কলঙ্ক। বোধহয় বিয়ের আগে আমাদের সাবকন্টিনেন্টে বিশেষ করে, কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আবার ডেমিসেক্সুয়াল ছেলেদেরকে খুব মানে কমপ্লেক্সিটিতে পড়তে হয়। আমি যখন ডেটিং অ্যাপসটাকে এক্সপ্লোর করছি তখন আমি অনেক ওয়েস্টার্নদের দেখছি যে তারা ডেমিসেক্সুয়াল, এবং তারা কিন্তু এইটার জন্য অনেক সময় অনেক ধরনের সমস্যা ফেস করেন। হ্যাঁ, যে আমাদের সাবকন্টিনেন্টে তো মানে আসলে বিয়ের আগে সেক্স কারোর জন্যই ভালো চোখে দেখা হয় না, কিন্তু মানে আসলে মেয়েদের জন্য জিনিসটা আরো বড় কলঙ্ক। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যায় যে ধার্মিক সমাজের মধ্যেও এটা দেখা যায়, কিন্তু যেখানে সোসাইটি একটু লিবারাল হয়ে গেছে ওখানে এক্সপেকটেশনটা হলো যে ও হ্যাঁ ছেলেরা তো সারাক্ষণ সেক্স করে বেড়াবে, কিন্তু মেয়েদের ব্যাপারে এখনো জিনিসটাকে একটুখানি বাঁকা চোখে দেখা হয়, সেটা লিবারাল সমাজেও একটুখানি বাঁকা চোখে দেখা হয়। আর এই সোসাইটিতে এটাকে একটা লেখিকা অ্যাঞ্জেলা চেন, আচ্ছা উনি শব্দটা তৈরি করেছেন নাকি জানি না, অন্য কোথাও থেকে এসেছে, বলে কম্পালসারি সেক্সুয়ালিটি। এইটার অর্থ মানে যে এই লিবারাল সোসাইটি চিন্তা করছে যে না, আগে 50-60s এর সময় সোসাইটি অনেক রিপ্রেস ছিল, তখন মানুষকে তাদের সেক্সুয়ালিটি প্রকাশ করতে দিত না, সোসাইটি থেকে শেম করতো প্রকাশ করলে। তো এইটার বিরুদ্ধে রেবেল করতে গিয়ে এই যে সেক্সুয়াল রেভলিউশন হলো, এখন মানুষ এই ওয়েস্টার্ন মিডিয়া থেকে এই ন্যারেটিভটা দিতে চায় যে না, মানুষ মানে আমরা সেক্সুয়াল বিইং, সেক্সুয়াল ক্রিচার, আমরা আমাদের সবার সেক্সুয়ালিটি আছে, আমরা সবাই প্রকাশ করতে চাই। তো এইখানে এটাকে এই সেক্সুয়ালিটিকে পুরা ইগনোর করা হয়, আর তারপর আমাদেরকে এমন ভাবে দেখা হয় যে ও তোমরা এটা প্রকাশ করতে চাচ্ছ না মানে তোমরা ওই ব্যাকওয়ার্ড সোসাইটিতে ফেরত যেতে চাচ্ছ। তো এই কথাটা ঠিক না, আমাদের মধ্যে যেটা নাই আমরা সেটা কিভাবে প্রকাশ করব। তো সেখানে চলে মানে এটা
এসেক্সুয়াল ডেমিসেক্সুয়াল ও দুজন মানে দুরকম মানুষদেরকেই ফেস করতে হয়। তারপর এবং আমাদের কিছু ফ্যামিনিস্ট ফিল্ম আছে, এই ফ্যামিনিস্ট ফিল্ম গুলো কিন্তু খুব মিসলিডিং। আমি এরকম সামনে হয়তো একটা প্রোগ্রামই করব যেখানে আমি এই ব্যাপারগুলো খুব উল্লেখ করে, আমাদের মানে বাংলাদেশে তো ওই অর্থে সেরকম কোনো ফিল্ম নাই, বলিউডের আমি বেশ কিছু ফিল্ম আছে যে ফিল্ম গুলোতে এইরকম একটা, এটা তারা কি করছে, তারা ফ্যামিনিস্ট একটা অ্যাপ্রোচ দেখানোর জন্য হয়তো কোন একটা পুরুষ সে যখন সেক্সকে ডিনাই করতেছে তাকে খুবই আজে বাজে শব্দ ব্যবহার করে ওখানে বুলিং করা হচ্ছে, এবং এই বুলিংটাকে তারা মনে করতেছে একটা খুব ফ্যামিনিস্ট রাইট থেকে তারা এটা করতেছে। বাট কোনো মানুষকেই সেক্স শেমিং করার মধ্যে কোনো ধরনের হিউম্যান রাইটস এর কোনো কিছু আমরা উদ্ধার করতে পারবো না। সেক্স শেমিং সেটা একটা পুরুষকে করলেও সেটা একটা মারাত্মক খারাপ কাজ, একটা নারীকে করলে বা একটা ট্রান্সকে করলে যাকেই করেন না কেন, সেক্স শেমিং এইটা ইটসেলফ এটা একটা হিউম্যান রাইটস এর এগেইনস্ট একটা জিনিস, এটা কোনো রকম কোনো নারীকে উদ্ধার করা সম্ভব না এটা দিয়ে। যেই ফিল্মগুলো আমি খুবই বাজে, আমি যখন আমি দেখি তখন আমি এগুলো নোট ডাউন করে রাখি যে এই ফিল্মগুলো নিয়ে আমরা কথা বলবো, যে এই লাইনগুলো কিভাবে করে আমাদের সমাজে একটা টক্সিক সেক্সুয়ালিটিকে এস্টাবলিশ করতে যায়। সেটা পুরুষ কেন তারা হচ্ছে নারীদেরকেই এত সেক্সুয়ালি টক্সিক দেখাবে, বা পুরুষকেই কেন এতটা সেক্সুয়ালি টক্সিক দেখাবে, যে পার্টনারকে তারা বাধ্য করছে। একজন নারীও যদি তার পুরুষ পার্টনারকে এইভাবে সেক্সের জন্য বাধ্য করে, সে বাধ্য করাটাকে আমরা কখনোই অ্যাপ্রিসিয়েট করতে পারি না, এটা কোনো ফ্যামিনিস্ট অ্যাপ্রোচ হতে পারে না। অ্যাবসলিউটলি। আর এই জিনিসটা কিছুটা হয় যে এসেক্সুয়ালিটি ডেমিসেক্সুয়ালিটি কনসেপ্টটা নাই। তো এই মানে ওদের মধ্যে এখন ওরা এই ব্যাপারটা নিয়ে শিক্ষিত না। তো ওরা হ্যাঁ মনে করতে থাকে যে যারা এটা ওদের আকর্ষণ প্রকাশ করতে চাচ্ছে না, ওরা এই যে ওই ব্যাকওয়ার্ড সোসাইটিতে ফেরত যেতে চাচ্ছে। এর জন্য এই অ্যাওয়ারনেসটা এত জরুরি, যে এটা যদি মানুষ বুঝতে পারতো যে না, সবার মধ্যে থেকে আপনা আপনি যৌন আকর্ষণ সবার প্রতি হচ্ছে না, বা মানে কারো হচ্ছে যে কারো প্রতি হচ্ছে না, কারো কারো অনেক প্রকাশ পেতে সময় লাগে, এই জিনিসটা মানুষ মানে যারা অ্যালোসেক্সুয়াল অনেকে বুঝতে পারে না। তো এই জিনিসটা তো আসলেই মানুষ কতটা ডেমিসেক্সুয়াল আমি জানি না, কিন্তু আমি এইটা বলতে পারি, আমি আস্তে আস্তে, আমি তো বিদেশে বিদেশে দেশি বেশি মানুষের সাথে এগুলি নিয়ে কথা বলিনি, বিদেশে আস্তে আস্তে আমি মানুষের সাথে এই সেক্সুয়ালিটি ডেমিসেক্সুয়ালিটি নিয়ে কথা বলি, যে ওদেরকে আস্তে আস্তে বলি যে আমি এরকম এভাবে আইডেন্টিফাই করছি। তো অনেক মানুষের কনসেপ্টটা বুঝতে অনেক কষ্ট হয় যে এটা কিভাবে সম্ভব। তারপরে বলে যে ও ইউ হ্যাভেন্ট মেট দ্য রাইট পারসন ইয়েট, যে সঠিক মানুষের সাথে এখনো দেখা হয়নি, এরকম বলতে থাকে। তো আরেকটা দেখা যায় যে আমি সেক্সুয়ালিটির কথা বলছি, সেখানে অনেকে বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু তোমার এই লেবেলটা ব্যবহার করা উচিত না। মানে এই সেক্সুয়ালিটি লেবেলটা নিয়ে একটা কলঙ্কের মতো আছে। মানে মানুষ বলে হ্যাঁ আমারও কিন্তু অত বেশি আকর্ষণ হয় না, আমার মানে সেক্সের প্রতি অত বেশি ইন্টারেস্ট নাই, কিন্তু আমি এই শব্দটা পছন্দ করছি না। মানে মানুষজন দেখা যায় রিলেট করছে, কিন্তু এই শব্দটাকে ওরা অ্যাকসেপ্ট করতে চায় না। হ্যাঁ, কারণ আমার আম্মা আমাকে এই জিনিসটা সবসময় বলে যে আমি এই যে প্রোগ্রাম গুলো করছি এটা আমার আম্মা জানে না, আমার আম্মা আমাকে এটা বলে যে এই জিনিসটা আমাকে বলছো, আমি ডাক্তারকে বলছি, এই জিনিসটা শুধু এইখানেই সমাপ্ত হবে, আমি এটা তোমার চাচুকে কখনো বলবো না, মামাকে কখনো বলবো না, কাউকে কখনো বলবো না। এইটা একটা ধরনের খুবই লজ্জার অসুখ, এই ধরনের অসুখ যাদের থাকে এগুলা কেউ কাউকে বলে না, এই ব্যাপারটা নিয়ে তুমি তোমার ছোট বোনের সাথেও কথা বলবা না, মানে এইটা একটা অসুখ এবং এইটা নিয়ে কাউকে জানানো যাবে না, এটা হচ্ছে মানে মোস্ট শেমফুল পার্ট অফ মাই লাইফ। মানে এই যে আরেক ধরনের বিশাল একটা মিসলিডিং একটা অ্যাডভাইস সবসময় আমাদের ফ্যামিলি আমাদেরকে দিয়ে যায়, এটা তো একটা হ্যাঁ, খুবই আর ফ্যামিলি তো হানিকর। বলতে থাকে এটার জন্য ট্রিটমেন্ট করা উচিত। ট্রিটমেন্ট করলে কিন্তু আমি এই জিনিসটা বলতে থাকি, এটা ট্রিটমেন্ট করে তো লাভ নাই, ট্রিটমেন্ট করে লিবিডো বাড়ানো হয়, কিন্তু সেক্সুয়ালিটি আর লিবিডো কিন্তু একই জিনিস না। লিবিডো মানে এক ধরনের, এটাকে ইংরেজিতে বলে রিলিজ খুঁজছে, শারীরিক রিলিজ খুঁজছে, সেটা কিন্তু মানুষ নিজস্ব ভাবেই সোলো সেক্স করে রিলিজ পেতে পারে।
তো এখন সেক্সুয়ালিটি মানে এই যে রিলিজ খুঁজছে সেটার কোনো টার্গেট আছে নাকি? যারা হেটেরোসেক্সুয়াল তারা অপোজিট জেন্ডারকে টার্গেট করছে, হোমোসেক্সুয়াল সেম জেন্ডারকে টার্গেট করছে, এসেক্সুয়াল কাউকে টার্গেট করছে না। ডেমিসেক্সুয়াল হতে পারে যাকে ভালোবাসে তাকে টার্গেট করছে, হতে পারে, কিন্তু লিবিডো বাড়ালেই যে অন্য মানুষের সাথে সেক্স করার ইচ্ছা বেড়ে যাবে এটা কোনো কথা নাই। ইভেন এখানে আমি আবার একটু ক্লিয়ার করি যে কারণে আমার খুব ভয় লাগে আবার আমাদের দর্শক কখন এটাকে মিসরিড করে ফেলে। মানে এমন কিন্তু আমরা বলছি না যে ভালোবাসার মানুষের বাহিরে কাউকে আমরা সেক্স করার জন্য ইনফ্লুয়েন্স করতেছি। ভালোবাসার মানুষের সাথেও একজন ডেমিসেক্সুয়াল বহু বছর পর্যন্ত সেক্স করতে না চাইতে পারে। বিশেষ করে একজন এলোসেক্সুয়ালের সাথে একজন ডেমিসেক্সুয়ালের প্রথম যে পার্থক্যটা, আমরা যখন একটা মানুষকে পছন্দ করি আমাদের শেষ ডেস্টিনেশন আসলে সেই মানুষের সাথে সেক্স করা থাকতেছে না। মানে আমি পার্সোনালি ডেমিসেক্সুয়াল না, আমি যতটুকু ডেমিসেক্সুয়ালিটিকে বুঝি যে একজন মানুষ সে আরেকজন মানুষকে যখন পছন্দ করছে তার প্রথম টার্গেট তার সাথে একটা সুন্দর সময় কাটানো, একটা অসম্ভব রকমের আবেগী একটা ভালোবাসার সম্পর্ক। এরপরে এটা হলেও তার সাথে কোনো না কোনোদিন হইতেও পারে, নাও হইতে পারে, যে একটা খুব আবেগ ভালোবাসার সম্পর্কের পরে কোনো একটা সময়, সেটা হতে পারে 2 মাস, হইতে পারে 2 বছর, হইতে পারে 2 বছরের চাইতেও অনেক বেশি, 5-7 বছরও হইতে পারে, মানে একটা লম্বা সময় তার সাথে অসম্ভব একটা স্বস্তির ভালোবাসার আবেগের সম্পর্কের পরে সে তার প্রতি একটা সেক্সুয়াল ডিজায়ার ফিল করলেও করতে পারে। মানে এটাকে কোনোভাবেই আমাদের এই অ্যারেঞ্জ ম্যারেজের যে খুব পিওরিটি খুব ভার্জিনিটির যে কনসেপ্ট, যেটাকে সব সময় বলা হয় যে আসলে ডেমিসেক্সুয়াল এরা আসলে ওই ভার্জিনিটির একটা কনসেপ্ট থেকে আসলে খুব একটা মানে বিয়ের সম্পর্ক একটা লম্বা একটা রিলেশনশিপের কনফিডেন্টের জন্য আসলে অপেক্ষা করে। ব্যাপারটা মোটেও তা না। সম্পূর্ণ কনফিডেন্ট একটা সম্পর্কে অনেকদিন কাটানোর পরেও অনেক সময় তারা কোন রকম যৌন আকর্ষণ ফিল নাও করতে পারে। হ্যাঁ, তাহলে আমি এখানে আবার নিজের অভিজ্ঞতা একটু আসি। আপনি আসলে নিজেকে সেক্সুয়াল হিসেবে কবে আইডেন্টিফাই করলেন এবং কবে আপনার মনে হলো যে মেবি আপনি এসেক্সুয়াল না হয়ে ডেমিসেক্সুয়ালও হইতে পারেন? এই পুরো যে আপনার এসেক্সুয়ালিটি থেকে ডেমিসেক্সুয়াল হিসেবে নিজেকে অনুভব করার যে জার্নিটা, এইটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। তো আমি 25-26 বছর যখন আমি এই ভেনে গবেষণা করে পড়াশোনা করে আমি ঠিক করলাম আচ্ছা এই সেক্সুয়াল এই লেবেলটা আমার সাথে যায়। তো আমি আস্তে আস্তে বিভিন্ন মানুষকে এটার সাথে আলাপ করা শুরু করলাম, ওদের বলা শুরু করলাম। আর এর মধ্যে আমার এই পড়াশোনার মধ্যে আমি ডেমিসেক্সুয়ালিটির কথাও পড়েছি। তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা এটা একটা সম্ভাবনা হতেও পারে, কিন্তু সেটা তো আমার ওইরকম অভিজ্ঞতা না হলে আমি জানতে পারবো না। মানে কোনো মানুষের সাথে যদি একটা সম্পর্ক হয় তারপরে কি হবে সেটা আমি আগে থেকে বলতে পারছি না। মানে ইটস পসিবল, এটা এইটুক মনে হতো, কিন্তু এটাও ঠিক যে আমি সেটা জানার জন্য যে গিয়ে মানুষের সাথে রিলেশনশিপ করতে যাব, রিলেশনশিপ করে আমি টেস্ট করে দেখি পরীক্ষা করে দেখি এরকম এরকম মানে অনুভব করি, এরকম কিছু অনুভব করি নাকি, ওসবের মধ্যে আমি ছিলাম না। যে আমার যদি এটা হয় কখনো তাহলে দেখা যায়। তো আমি এই সেক্সুয়াল হিসাবে পরিচয় দিতে কমফোর্টেবল। তো আমি আমার সব ফ্রেন্ডদেরকে কিন্তু বলেছি যে আমি সেক্সুয়াল। আর এটা আমার এদিকেও একটা কারণ আছে যে আমার কাছে মনে হয় কেউ যদি আমার প্রতি কখনো আমার সাথে সম্পর্ক করতে চায় আমি চাইবো যে তারা আগে থেকে যাতে জেনে রাখে, যাতে সম্পর্ক করতে গিয়ে তারা ফ্রাস্ট্রেটেড না হয়ে যায় যে কি ব্যাপার ও আমার প্রতি এরকম আকর্ষণ কেন দেখাচ্ছে না, কি আমাকে আসলে পছন্দ করে না, এরকম হতে পারে। অথবা কিছু কিছু সময় দেখা যায় যে আমি কোন এটা পুরুষদের ক্ষেত্রে দেখেছি কোনো পুরুষ আমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, আমি আসলে অতটা ইন্টারেস্টেড না, আমি যদি বলি আমি এসেক্সুয়াল তাহলে সঙ্গে সঙ্গে তারা সব কমিউনিকেশন বন্ধ করে। আমার একজন খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, সে জানতো আমি
মানে আমি যে এসেক্সুয়াল এটা আমি তাকে বলেছিলাম, সবকিছু খুলে বলেছি, এটা নিয়ে অনেক আলাপ আলোচনাও আমরা করেছি। তো আমি তাকে আসলে পছন্দ করতাম। এখন আমি এরোম্যান্টিক নই, কিছুটা ডেমি রোমান্টিক হতে পারি, কিন্তু মানে তার সাথে একটা ঘনিষ্ঠতা ছিল যেটা থেকে আমি আসলে তাকে পছন্দ করতাম, কিন্তু নিজস্ব কিছু কারণে আমার রিলেশনশিপের ব্যাপারে একটু সংকোচ ছিল, তাই মানে আমি আসলে রিলেশনশিপ করতে চাই নাকি এ ব্যাপার নিয়ে আমি শিওর ছিলাম না, তো আমি তার সাথে এ ব্যাপারে কিছু বলিনি যে আমি তাকে পছন্দ করি। তারপর গত বছর যখন প্যান্ডেমিক শুরু হলো, তখন তো লকডাউনে চলে গেলাম, তো তখন আমরা কাছাকাছি থাকতাম বলে দুজন দুজনকে অনেক মানে আমাদের অনেক দেখা হতো, আর আমরা আরো বেশি ক্লোজ হয়ে গেলাম। তো মানে ও আমাকে যেভাবে বুঝতো আর কেউ সেভাবে বোঝে না। তারপর ওর সাথে আমি কমপ্লিটলি কমফোর্টেবল ছিলাম, যে অন্য মানুষের সামনে অনেক সময় সেলফ কনসিয়াস হয়ে যাই, ওর সাথে এরকম কিছু ছিল না, একদম পুরো নিজের মতো থাকতে পারতাম, যা যা ইচ্ছা আলাপ করতে পারতাম, সবকিছু বুঝতো। আর হলো যে আমার একদম নিরাপদ লাগতো ওর কাছ থেকে, যে ওর কাছ থেকে কোনো কিছু নিয়ে কখনো নার্ভাস হয়ে যেতাম না। তো এক সময় আমার মনে হওয়া শুরু করলো যে আমি ওর সাথে সারাটা জীবন কাটাতে চাই। তখন আমার কাছে মনে হলো যে না, আমি আসলে ওর সাথে রিলেশনশিপ চাই। আর একই সাথে আচ্ছা এটাও বলি যে আমি জানতাম যে সে অ্যালোসেক্সুয়ালদের মতোই, সে চেত যে তার মানে সে চায় তার পার্টনারের সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক হবে, সেটা সে আমাকে আগেও বলেছে, আমি এটা জানতাম। আর এখানে যে ইনকম্প্যাটিবিলিটি হয়তো হয়ে যেত, কিন্তু আমি যখন মানে যখন আমি বুঝতে থাকলাম যে আমি তার সাথে জীবন কাটাতে চাই, সেই সাথে সাথে আমার ওর প্রতি একটা আকর্ষণ তৈরি হওয়া শুরু করলো, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। তো এটা আমার জন্য ব্যাপারটা পুরোপুরি নতুন একটা ব্যাপার ছিল। এখন এটাও আমি জানতাম যে এর আগে যদি কখনো কারোর সাথে সেক্সের ব্যাপারে আমি কথাটা চিন্তা করি, আমার গা শিউরে উঠতো, মানে আমার কাছে ব্যাপারটা একেবারেই ভালো লাগতো না। কিন্তু ওর সাথে এটা চিন্তা করতে গেলে আমার এরকম মানে আর আগে এক সময় লাগতো, কিন্তু এই সময় দেখলাম আমার এখন আর লাগছে না। তখন আর তারপরে একটা নতুন ধরনের একটা আকর্ষণ তৈরি হলো, তখন আমার মনে হতে থাকলো আমি কি ডেমিসেক্সুয়াল। যাই হোক, এই দুটো রিয়েলাইজেশন যখন হলো যে একটা আকর্ষণ তৈরি হয়েছে আর আমি ওর সাথে জীবন কাটাতে চাই, তখন আমি ওকে ব্যাপারটা বললাম যে আমি এরকম মনে হচ্ছে আমার এখন, তুমি কি বলো? তো ও বলল আমি তো আসলে তোমার ব্যাপারে এরকম ভাবে চিন্তা করি না। আর তারপর ওর আসলে বাইরে চাকরি ব্যবস্থা হয়ে গেল, তো ও বললো ও মানে চাকরি নিয়ে দেশের বাইরে চলে গেল। তো সেখানে এই ব্যাপারটা সমাপ্তি। আমার হলো যে তখন মানে আমি থাকলাম এখানে, চিন্তা করলাম আচ্ছা আমি কি তাহলে ডেমিসেক্সুয়াল। মানে কিন্তু আসলে সেক্সুয়ালিটির সাথে এই যে ফ্রেন্ড জোন হয়ে যাওয়াটা একটা খুবই কমপ্লেক্স ব্যাপার। আমি যে কারণে আজকে শুরুতে এটা বলে নিয়েছিলাম যে আসলে যৌনতার একটা অসম্ভব কমপ্লেক্স অধ্যায় হচ্ছে ডেমিসেক্সুয়ালিটি। কারণ একটা মানুষকে আমরাও ভয় পাই যে একজন ডেমিসেক্সুয়ালকে আমরা আমাদের অ্যাসেক্সুয়াল কমিউনিটির ভেতরে আনবো কিনা, সে আবার অন্য আরেকজন অ্যাসেক্সুয়ালের সাথে সম্পর্কের একটা পর্যায়ে ওই সম্পর্কটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইলে তখন সে কমফোর্ট হয়তো নাও ফিল করতে পারে। আবার একজন এলোসেক্সুয়াল হয়তো একটা লম্বা সময়ের বন্ধুত্বের পরে আপনি যখন তার প্রতি একটা যৌন আকর্ষণ বোধ করছেন, সে তখন আপনাকে অলরেডি বোন ভেবে ফেলছে, বা অলরেডি সে আপনাকে একটা এমন জায়গায় বন্ধুত্বের নিয়ে গেছে যেখান থেকে আর কোনোভাবেই যৌনতা সম্পর্কে আসা সম্ভব না। হুম, তো ডেমিসেক্সুয়ালদের এখানেই একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। কিন্তু যাই হোক, আমি মানে সত্যি কথা বলতে আমি এখনো পরিচয় দিলে এসেক্সুয়ালি বলি, কারণ
আমার কাছে মনে হয় ডেমিসেক্সুয়াল বললে মানুষের কাছ থেকে ওই এক্সপেকটেশনটা আসবে যে ও আচ্ছা যদি প্রেম ভালোবাসা হয় তাহলে এটা সম্ভব হবে, কিন্তু আমি তো সেই গ্যারান্টি দিতে পারবো না। তো তারপরে এই যে এই জিনিসটাও ভয় পাই, মানুষ বলে তুমি বিয়ে করে ফেলো, তোমার দেখবা চলে আসবে। না, এই ক্ষেত্রে আমি আমি এই ক্ষেত্রে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি সেক্সুয়াল অ্যাপস একজনের সাথে কথা বলতেছিলাম। সে নিজেকে সবসময় সেক্সুয়ালি আইডেন্টিফাই করছে, সে একজন পুরুষ এবং সেই পুরুষ নিজেকে এসেক্সুয়াল আইডেন্টিফাই করে সে একজন এসেক্সুয়াল নারীকে বিয়ে করেছেন এবং বিয়েরও প্রায় 4-5 বছর পরে, মানে বিয়ের আগে তাদের একটা সময়ের সম্পর্ক ছিল, তারপর তারা বিয়ে করলো, বিয়ের পরেও প্রায় 4-5 বছর পার করার পরে সে পুরুষটা আসলে এটা ফিল করতেছে যে সে ডেমিসেক্সুয়াল এবং সে তখন জানাচ্ছে যে আমি আসলে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করতেছি। তো এই জিনিসটা তখন একটা মারাত্মক কঠিন পর্যায়ে চলে যায়। এই ধরনের সম্পর্কগুলো কিন্তু তখন খুবই, আসলে একজন ডেমিসেক্সুয়ালকে তখন অসম্ভব একাকিত্বের মধ্যে পড়ে যেতে হয়, যে সে তখন নিজেকে কারোর কাছেই নিজেকে ঠিক ফিল করতে পারে না যে আমি এই ঘরেও আমি, এটা আমার ঘর না, ওই ঘরও আবার আমার ঘর না, তাহলে আমার ঘরটা কোথায়। এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর জায়গা। তো এই জন্য আমাদের চারপাশে অনেকেই ডেমিসেক্সুয়ালিটিকে খুব সরলীকরণ করেন যে আসলে এইটা মনে হয় অ্যাটেনশন চাওয়া, বা এটা আসলে বোধহয় ওই অ্যারেঞ্জ ম্যারেজের পরে তারা ওই মানে সম্পর্কের একটা কনফার্মেশন চাচ্ছে, যে কারণে সে টাইম চাচ্ছে। ব্যাপারগুলো মোটেও সেরকম না, ব্যাপারটা অনেক জটিল এবং এই জায়গায় মিসলিড না করাটা খুব প্রয়োজন। অ্যাবসলিউটলি। আর আমি আরেকটা কথা বলবো যে একজন এসেক্সুয়ালকে একজন ডেমিসেক্সুয়াল যতখানি বুঝতে পারবেন, অ্যালোসেক্সুয়াল কিন্তু পারবে না। মানে মানে যেটা হলো যে ডেমিসেক্সুয়াল এসেক্সুয়াল সম্পর্কের মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু এই যে অ্যালোসেক্সুয়াল মানে এসেক্সুয়াল মানুষটা সে আকর্ষণটা ফিল করছে না, এটা ডেমিসেক্সুয়াল মানুষ অবশ্য না, সেটাও ঠিক। তার কাছে মনে হতে পারে যে আমি তো ফিল করলাম, তুমি কেন পারছো না। মানে আসলে মানে এখানে একটা ট্র্যাজেডির ব্যাপার আছে। আমরা তো জাতি হিসেবে আবার খুব একটা ইম্প্যাথেটিক না, এই জন্য আমাদের ইম্প্যাথিসিটিটা এতটা কম হওয়ার কারণেও আবার খুব সমস্যা। যাই হোক, আমরা কি এই পর্বের ক্লোজিং এ চলে আসবো? এখন আমরা শেষ করার আগে আরেকটা আলাপ করতে পারি, সেটা হলো যে এসেক্সুয়াল কমিউনিটির মানে পুরো এইস কমিউনিটির অ্যাসপেক্ট যেটাকে বলে এসেক্সুয়াল স্পেকট্রাম, ওদের এলজিবিটিকিউআই গ্রুপের সাথে কিছুটা যে কারণ মানে এলজিবিটিকিউ গ্রুপ এসেক্সুয়ালরা আসলে আলাদা কমিউনিটি কেন করলো, কারণ এলজিবিটিকিউ গ্রুপের হলো যে সেক্সুয়াল দে সেলিব্রেট সেক্সুয়ালিটি, যে ওদেরকে এই মানে পুরো ইতিহাসে আমরা যা দেখে এসেছি ওরা যাকে ভালোবাসে অথবা যার প্রতি আকর্ষণ হয় সেটাকে বন্ধ করার চেষ্টা হয়েছে। এখন এটা থেকে মুক্তি পেয়েছে, ওরা এটাকে সেলিব্রেট করতে চায়। তো আমরা যখন ওই রকম ইভেন্টে আসি তখন আমাদের কাছে মনে হয় যে আমরা তো রিলেট করতে পারছি না, কারণ আমাদের যেটা নাই আমরা সেটা কিভাবে সেলিব্রেট করব। তারপরে মানে এই যে গে প্রাইড প্যারেড যেগুলি হয় ওখানে মানুষ যেরকম পোশাক পরে যেরকম আচরণ করে, আমার যেমন পার্সোনালি আমি কমফোর্টেবল না। এখন মানুষ বলে হ্যাঁ তুমি প্রুড, তুমি এই যে মানে প্রুড কোল্ড রিপ্রেসড, কিন্তু আমার তো আসলে ভেতর থেকে এগুলির প্রতি কোনো আকর্ষণ নেই। হ্যাঁ, আমি জাস্ট কমফোর্টেবল ফিল করি না। এইটা আমিও এই ব্যাপারটা খুব শেয়ার করতে চাই। আমার বাংলাদেশে আমি একটা লম্বা সময় বাংলাদেশের এলজিবিটি কমিউনিটির সাথে অ্যাটাচ ছিলাম এবং একটা সময় অসম্ভব বীতশ্রদ্ধ হয়ে আমি ওখান থেকে সরে আসি এবং বাংলাদেশ অ্যাসেক্সুয়াল অ্যাসোসিয়েশন আমি শুরু করি। যেটার একটা অনেক বড় কারণ হচ্ছে, ধরেন আপনি ওয়েস্টার্ন কালচারে যেখানে আছেন সেখানে গে প্রাইড সম্ভব হচ্ছে, সেটা তো আরো অনেক বড় আকারে হচ্ছে, বাট বাংলাদেশে ছোট আকারে ইন হাউস
অনেক প্রোগ্রাম হয় যেখানে অনেক সময় আমাদেরকে এমন ভাবে ইনভাইট করা হয় এবং আমি যাওয়ার পরে আমি এত সিডাকটিভ, এত সিডাকটিভ, আমার সিডাকটিভিটিটা তো আমাদের মানে আমি যে জিনিসটা আমি ফিল করি যে আমি হচ্ছি ঠিক কিছুটা সেক্স অ্যাভার্স কিছুটা সেক্স ইনডিফারেন্ট, একটা মিডল অবস্থায় আছি। আমি সবসময় কিন্তু আমি সেক্স অ্যাভার্স না, মানে টেলিভিশনে কেউ সেক্স করতেছে আমার কোনো সমস্যা নাই, পর্ন চলতেছে আমি এটা এনজয় করতেছি আমার কোনো সমস্যা নাই, কিন্তু লাইভ যখন আমার সামনে দাঁড়ায় একটা মানুষ আমার দিকে হয়তো ভঙ্গি করে একটা অসম্ভব সিডাকটিভ পোজ দিচ্ছে, একটা অসম্ভব সিডাকটিভ এক্সপ্রেশন করতেছে, সঙ্গে সঙ্গে আমার টোটালি আমি ইম্পালসিভ হয়ে যাই, আমি এত অ্যাভার্স ফিল করি এবং আমার মনে হয় যে আমি কোনো মানে এই মুহূর্তে আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, আমি আর একটা সেকেন্ড সহ্য করতে পারি না। এবং এই ব্যাপারটাতে কিন্তু আমাদের বাকি এলজিবিটি কিউ বন্ধুরা এটাকে কখনো রিলেট করতে পারে না, ওরা ধুম করে যে হ্যাঁ এই তো মানে যেমন আমি ইউকে তে থাকতে আমাকে এরকম একটা খুবই উইয়ার্ড একটা প্রোগ্রামে আমাকে যাইতে হচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু সে উইয়ার্ড, মানে এটা আমি ফিল করি আমার জন্য উইয়ার্ড, যেখানে যাওয়ার পরে আমি একটা পর্যায়ে যখন এটা নিয়ে আমি নিতে পারতেছি না, তারা আমাকে বলতেছে যে হ্যাঁ ওই যে সাউথ এশিয়ান ব্রাউন, ব্যাপারটা মোটেও সাউথ এশিয়ান ব্রাউন ব্রাউন কিছুই না, তোমরা লাইফে মনে হয় কোনো অ্যাসেক্সুয়াল দেখো না এই কারণে তোমরা বুঝতেছো না, একজন অ্যাসেক্সুয়ালের সামনে এসে এই ধরনের সিডাকটিভ আচরণ করলে তার তো মানে সেইখানে ফাটায় ফেলানো উচিত। মানে যেহেতু আমি সেক্স অ্যাভার্স আমার জন্য এই সিডাকটিভ আচরণ নেওয়া সম্ভব না, আমাদের জন্য এই অ্যালোসেক্সুয়াল কনসেপ্ট থেকে যে গে প্রাইডটা হয় এটাও আমাদের জন্য টলারেট করা সম্ভব না, কারণ এখানে এত সিডাকটিভ তাদের এক্সপ্রেশন থাকে, তারা যেভাবে সারাক্ষণই হচ্ছে মানে কাপড় চোপড় পরেও একজন আরেকজনের সাথে যে বডি মুভমেন্টটা করে সেটা সারাক্ষণই কিন্তু সেক্সকে রিপ্রেজেন্ট করতেছে। একটা অ্যাসেক্সুয়াল মানুষ এখানে তো অসুস্থ ফিল করবে, তো হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা কাউকে বুঝাইতে পারি না। যেমন সেক্সুয়াল মানুষ যেমন হোমো রোমান্টিক হতে পারে, বাই রোমান্টিক হতে পারে, ওরাও তো চাইবে যে এরকম মানে ওই যে ওই হোমো বাই ওটাকে তো ওরা চাইবে যে ইনক্লুসিভ হইতে, কিন্তু আবার ওইরকম এনভায়রনমেন্টে গিয়ে তো ওরা কমফোর্টেবল নাও হইতে পারে। আর তারপর আমি ছিলাম যে ঘটনাক্রমে একবার গ্রাজুয়েট প্রোগ্রামে একটা সময়ে প্রোগ্রামের যে বেশিরভাগ মানুষ যারা ছিল তার মধ্যে দেখা গেল যে বেশিরভাগ এলজিবিটি কিউ কমিউনিটির মানুষজন ছিল। তো ওদের সাথে হ্যাং আউট করতে গেলে আর ঘটনাক্রমে আরেকজন এই সেক্সুয়ালও ছিল, ঘটনাক্রমে দেখা যায় যে ওরা সারা মানে ঘটনাক্রমে এতজন এলজিবিটি কিউ, এটা স্ট্যাটিস্টিক্যালি আনলাইকলি, কিন্তু কিভাবে হইলো জানি না। তো ওখানে গিয়ে সেক্স নিয়ে এত কথা হতো যে আমি আর অন্য এই সেক্সুয়াল মেয়েটা আমরা আসলে বিরক্ত হয়ে পড়ে আমরা দুজন দুজনের সাথে হ্যাং আউট করতাম যে ভাই এগুলি আর ভাল লাগে না। তো ওই মেয়েটা ছিল চাইনিজ। কিন্তু এইখানে কিছুটা আমরা দেখলাম যে আমরা সমাজ নিয়ে আলাপ করে দেখি যে ওর সমাজে আমাদের সমাজে এটা হয় যে কারোর সাথে যখন আমরা বলি, ফ্যামিলিকে বলি এরকম যে এই সেক্সুয়াল, তো ফ্যামিলি বলে তো তাতে কি হয়েছে, তোমার দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, তুমি বিয়ে করবা, তোমার বাচ্চা হবে, তোমার সেক্স ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। আর তারপরে এটাও মনে করে যে তোমার জামাইকে মানে মানে এটা হলো 20-30 আগের মানে বছর আগের মনোভাব যে হ্যাঁ যে ভাগ্যে যেটা পড়েছে সেটা মেনে নিতে হবে, জামাই যদি দেখে বউ সেক্স করতে চায় না তাকে মেনে নিতে হবে, আর বউ হলো জামাইকে যতটুক পারে খুশি মানে খুশি করতে হবে, এটা বউয়ের দায়িত্ব, বাচ্চা হইতে হবে এটা সবার দায়িত্ব। কিন্তু এখন তো সেই যুগ আর নাই, বাংলাদেশে ডিভোর্সের হার কতখানি বেড়ে গেছে। আর এখন আমিও এটা শুনছি যে বাংলাদেশে সাইকোসেক্সুয়াল থেরাপি নাকি কি সব শুরু হয়েছে, কারণ এগুলি সমস্যাগুলি মানুষ আর মেনে নিতে চায় না। এখন আমাকে যদি বলে তোমার তাতে কি হয়েছে, তোমার দায়িত্ব তুমি করো, তোমার জামাই মেনে নেবে, এটা তো বলার কোনো মানে হয় না। আর এইদিকে আমি যে যে ডেমি রোমান্টিক মানে আসি, আমি তো আমার জামাইয়ের সাথে বিজনেস সম্পর্ক করতে চাচ্ছি না, কন্ট্রাক্ট সাইন করব যে ঠিক আছে আমাদের সম্পর্ক শুধুমাত্র বাচ্চা হওয়ার জন্য, এরকম তো সেই যুগ তো আর নাই। তো যাই আর হোক, বাচ্চা হওয়ার জন্য তো বিয়ে করারই দরকার নাই,
এখন ভ্রূণ ব্যাংক আছে, ভ্রূণ ব্যাংক থেকে আমরা নিজেরা নিয়ে আইসা সেরোগেট করেই তো মানে মানুষ বাচ্চা জন্ম দিতে পারে। যদিও এটা নিয়েও কিন্তু আবার একটা ইন্ডিয়াতে এটা বলা আছে শুধুমাত্র হেটারোসেক্সুয়াল কাপল না হইলে কেউ সেরোগেট করতে পারবে না। তো এই যে যে আবার মার্জিনালাইজ করা, এগুলো তো চলতেই হ্যাঁ, থাকবে। সেটাই। আর এই যে জামাই ছাড়া বাচ্চা, এই কথাটা তো শুনলে আমাদের দেশের মানুষ ফিট হার্টফেল করবে। ফিল করা শুরু করে। এই তো, যাই হোক আমার মনে হয় আপনি কনক্লুশনে জাস্ট ডেমিসেক্সুয়ালদের জন্য আপনার কি কি অ্যাডভাইস আছে পুরুষদের জন্য একটু ইন্ডিভিজুয়ালি বলে দিয়েন, কারণ পুরুষরা অনেক সময় ডেমিসেক্সুয়াল হইলে কিন্তু খুব টক্সিক একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যায়। তো পুরুষদের কথাগুলো একটু নারীদের জন্য আলাদাভাবে একটু, এবং আমাদের পরিবার এবং সঙ্গী মানে পরিবার মানে বাবা মা বলতেছে এবং পার্টনার হিসেবে যারা থাকছে তো তাদের ক্ষেত্রে কি কি করণীয় আপনার মনে হয় এই নিয়ে একটু যদি কিছু বলেন। সেটাই। কিন্তু হ্যাঁ, মানে আসল কথা হলো যে মানে একটা কথা মানুষ জিজ্ঞেস করে যে এসেক্সুয়াল অ্যালোসেক্সুয়াল এর মধ্যে যখন সম্পর্ক হবে কম্প্রোমাইজ কে করবে? এখন এইটা আমি বলবো যে এটা ভুল প্রশ্ন। মানে কম্প্রোমাইজ কে করবে এটা তো আগে থেকে বলা যাবে না, এটা প্রত্যেকটা সম্পর্ক ভিন্ন। এখন যখন একটা সম্পর্ক হয় যে স্ত্রী চাকরি করতে চায়, স্বামী তাকে চাকরি করতে দিতে চায় না, কম্প্রোমাইজ কে করবে? অথবা স্বামী বাচ্চা চায়, স্ত্রী বাচ্চা নিতে চায় না, কম্প্রোমাইজ কে করবে? তো মানে মানে আমাদের সমাজে বলে দেয় যে না, যে বাচ্চা চায় তার তার কথা শুনতে হবে, অথবা স্বামীর কথা সবসময় শুনতে হবে। মানে আমাদের সমাজে এরকম বলে, কিন্তু আসল কথা হলো যে যে কোনো সম্পর্কে মানুষের ভিন্ন রকম ইচ্ছা থাকতে পারে, ভিন্ন চাহিদা থাকতে পারে। এখন কথাটা হলো তাদের মধ্যে আলোচনা করে দেখতে হবে যে কম্প্রোমাইজটা কি হবে, অথবা আদৌ কোনো কম্প্রোমাইজ করা যাবে নাকি। সেটা তো আমরা বাইরে থেকে কেউ বলে দিতে পারবো না কে কম্প্রোমাইজ করা উচিত। এবং যেই জায়গাটা আমি সব সময় খুব অ্যাজ এ কমিউনিটি লিডার হিসেবে খুব কনফিউজ থাকি যে আদৌ আমরা ডেমিসেক্সুয়ালদেরকে আমাদের কমিউনিটির সকল মিটিং এ বা আমাদের নানান ধরনের ফ্রেন্ডলি গ্যাদারিং এ আমরা ইনভলভ করব কি করব না। কারণ একজন ডেমিসেক্সুয়ালকে যদি আমরা একজন এসেক্সুয়ালের সাথে তাদের একটা রিলেশনশিপ হয়, তারপরে ব্যাপারটা আসলে কোন দিকে গড়াতে পারে। হুম হুম যেমন একজন মানুষ যে আসলে জীবনে কোনো দিনও যৌনতার কোনো আকর্ষণ বোধই করবে না, তার একটা রোমান্টিক রিলেশনশিপ কিন্তু খুব তার কাছে একটা মূল্যবান একটা সম্পর্ক। এবং সে যখন একটা মানুষের প্রতি অসম্ভব রকম আবেগে পরিপূর্ণ একটা সম্পর্কে তারা জড়ায় গেল, এমন সময় যখন তার পার্টনার তাকে জানায় যে সে আবার ধীরে ধীরে একটা যৌন আকর্ষণ ফিল করতেছে, তখন ওই সম্পর্কগুলোকে আমরা কিভাবে ডিল করতে পারি? আসলে একজন ডেমিসেক্সুয়ালের পার্টনার হিসেবে কি একজন এসেক্সুয়ালকে বেছে নেওয়া উচিত নাকি একজন অ্যালোসেক্সুয়ালকে বেছে নেওয়া উচিত? এই জায়গাগুলো কিন্তু আমাদের কমিউনিটির ভিতরে এখনো খুব অমীমাংসিত এক একটা অধ্যায় হিসেবে আছে। হ্যাঁ, এখন একজন ডেমিসেক্সুয়াল একজন এসেক্সুয়াল তাদের মধ্যে সম্পর্ক যা হয়, চ্যালেঞ্জগুলি অ্যালোসেক্সুয়াল এসেক্সুয়াল সম্পর্কের মধ্যে মানে একই রকমই তো চ্যালেঞ্জ, তাই না? তো এখন এই যে কারো যদি যৌন চাহিদা তার মধ্যে বিকাশ হয়, এখন তাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে এই যৌন চাহিদা কি মিটাতেই হবে নাকি না মিটালেও চলবে। মানে চাহিদাটা কত কত বড়, হ্যাঁ, হ্যাঁ মানে তীব্রতাটা কত? তীব্রতা কত, সেটা তাকে অ্যাসেস করে তার সেই সিদ্ধান্ত নিতে হবে সে কি এই সম্পর্কটা করতে পারবে নাকি পারবে না। এখন মানে চাহিদা থাকলেই যে সে চাহিদা মিটাতে হবে সেটা সেটা মানুষের উপর নির্ভর করে। আর আমি আরেকটা কথা বলবো যে ডেমিসেক্সুয়াল এসেক্সুয়ালিটির সাথে একটা সমস্যা হলো ডেমিসেক্সুয়ালিটির এক্সিস্টেন্সটাই মানে তার অস্তিত্বটাই কিন্তু একটা থ্রেট। কারণ এই যে একটা কথা সবাইকে এসেক্সুয়াল ডেমিসেক্সুয়াল সবাইকে বলা হয়, ও তুমি সঠিক মানুষের সাথে এখনো দেখা হয়নি। ডেমিসেক্সুয়ালের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আচ্ছা সঠিক মানুষের সাথে দেখা হলো, প্রেম ভালোবাসা হলো, সেই আবেগীয় সম্পর্কটা তৈরি হলো, তখন যৌন আকর্ষণ আসলো।
তো তখন এটা দেখে সেক্সুয়াল মানুষদেরকে বলা হবে যে দেখো ওর তো হয়েছে তোমারও হবে। হুম। এইটা তো এই সেক্সুয়ালদের জন্য একটা বড় একটা সমস্যা তৈরি করে ফেলে ডেমিসেক্সুয়ালিটি। হ্যাঁ, এটা একদমই একটা মানে অনেকেই এটা মনে করে যে আসলে সেক্সুয়ালিটি চেঞ্জ হতে পারে, সেক্সুয়ালিটি আসলে কখনোই চেঞ্জ হয় না। অনেকের অনেক সেক্সুয়ালিটি অনেক সময় রিভিল হয় অনেক ধীরে, অনেক দেরিতে। হতে পারে একটা মানুষ তার নিজের জীবনের দীর্ঘ সময় মনে করলো সে সেক্সুয়াল, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সে আবার ফিল করছে একটা সম্পর্কে যে আসলে সে কিছুটা সেক্সুয়াল ডিজায়ারও ফিল করে। তাহলে আসলে যে ব্যাপারটা হচ্ছে যে সে ডেমিসেক্সুয়াল। ব্যাপারটা কিন্তু এমন না যে সে আসলে অ্যাসেক্সুয়াল ছিল, সে হুট করে ধীরে ধীরে একটা ডেমিসেক্সুয়াল হয়ে গেছে। আসলে সে ডেমিসেক্সুয়ালই ছিল, তার ডেমিসেক্সুয়ালিটির ব্যাপারটা আসলে সে রিভিল করছে অনেক সময় পার করে। এখন এটা দেখে যদি আরেকজন অ্যাসেক্সুয়ালকে তার ফ্যামিলি তার পার্টনার পুশ করতে থাকে যে আরে ওর অ্যাসেক্সুয়ালিটি চেঞ্জ হচ্ছে, তোমার অ্যাসেক্সুয়ালিটি কেন চেঞ্জ হবে না? কারোর সেক্সুয়ালিটি কোনোদিনও চেঞ্জ হতে পারে না। সেক্সুয়ালিটি কোনো মানে ওরিয়েন্টেশন কোনো চেঞ্জেবল ব্যাপার না। ওরিয়েন্টেশন অনেকের অনেক ওরিয়েন্টেশন, হয়তোবা আপনি এতদিন নিজেকে যেভাবে জানতেন আপনি আসলে সেটা না, আপনি অনেক ধীরে সেটাকে রিভিল করলেন, যেটা অনেক সময় অনেক বাইসেক্সুয়ালদের ক্ষেত্রে হয়। অনেক বাইসেক্সুয়ালরা অনেক লম্বা সময় পর্যন্ত হয়তো অনেকে নিজেকে হেটেরোসেক্সুয়াল মনে করতেছে, একটা পর্যায়ে গিয়ে সে আসলে ফিল করলো না সে বাইসেক্সুয়াল। সে হেটেরোসেক্সুয়াল থেকে হুট করে বাইসেক্সুয়াল হয়ে যায় না। বা অনেক হোমোসেক্সুয়াল অনেকদিন পরে গিয়ে এটা রিভিল করলো যে না সে বাইসেক্সুয়াল। তো সে হোমোসেক্সুয়াল থেকে হঠাৎ করে তো হেটেরোসেক্সুয়াল হয়ে যায় না। তো এইটা যেমন হয়ে যাওয়া যায় না, একজন ডেমিসেক্সুয়ালকে দেখায় আর একজন অ্যাসেক্সুয়ালকে এটা বলা একদমই ভুল একটা ব্যাপার যে তুমিও আবার একদিন ওর মতো সেক্স করতে চাইতেও পারো। সে যদি অ্যাসেক্সুয়াল হয় সে কোনোদিনও সেক্স করতে চাবে না, সে সেক্সের প্রতি তার কোনো আকর্ষণ কোনোদিনও হবে না। কিন্তু এমন হইলেও হইতে পারে যে সে আসলে নিজেকে মনে করতেছে সেক্সুয়াল, কিন্তু আসলে সে সেক্সুয়াল না, সে ডেমিসেক্সুয়াল। একটা লম্বা সময় পার করে সে নিজেকে ডেমিসেক্সুয়াল আইডেন্টিফাই করলো। এখন এই জন্য ফ্যামিলি মেম্বাররা হোপ নিয়ে বসে থাকার কিছু নাই যে না ও মনে এইটাই হয় তো আসলে হচ্ছে হলো ডেমিসেক্সুয়াল। এটাই তো সমস্যা যে হ্যাঁ, প্রেশার দেওয়া শুরু করতে পারে না তুমি সেটাই। ডেমিসেক্সুয়াল হইতেও পারো, যাও প্রেম করার চেষ্টা করো। হ্যাঁ, সেটাই। এখন অ্যারোমেন্টিক একটা সেক্সুয়ালকে আবার যদি এই জন্য পুশ করা হয় তাহলে তো আরো ভয়ঙ্কর ব্যাপার হবে। এই এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আমাদের পরিবার এবং আমাদের যারা ডাক্তার আছে তাদের সকলের এই ব্যাপারগুলো সচেতন থাকা উচিত। আর আমি ডেমিসেক্সুয়ালদের প্রতি একটা কথা বলবো, যেটা ওদেরও একটা ইউনিক চ্যালেঞ্জ আছে। এটা আমি কিছু মানে ডেমিসেক্সুয়াল যারা ইউটিউবে ডেমিসেক্সুয়ালিটি নিয়ে কথা বলে ওদেরকেও বলতে শুনেছি, আমি নিজেও এটা মানে নিজের লাইফেও এটা এক্সপিরিয়েন্স করেছি। সেটা হলো যে মানে একজন ডেমিসেক্সুয়ালের জন্য আচ্ছা আমি এই রকম সম্পর্ক করতে পারবো এই পর্যায়ে আসার আগে একটা গভীর, আচ্ছা মানে কতটা গভীর এটা মানুষ থেকে মানুষ আহ ভিন্ন হতে পারে, মানে কিন্তু একটা আপেক্ষিক। হ্যাঁ, তীব্র আবেগীয় একটা সম্পর্ক তো আগে থেকে দরকার। তো সেটা তো সাধারণত বন্ধুত্ব থেকে হয়। তো এই বন্ধুত্ব থেকে যদি হয় যার মধ্যে আমি নিরাপদ আম, বোধ করছি এই সম্পর্কের মধ্যে, তখন মনে হতে পারে হ্যাঁ আমি এখন এই স্টেপটা নিতে পারবো। তখন তাকে বলা হয় না তুমি তো আমার বন্ধু, আমি তোমাকে ওইভাবে দেখতে পারি না, এই যে ফ্রেন্ড জোনের ব্যাপারটা। তো এই যে মানুষ বলে না একবার ফ্রেন্ড জোনে ঢুকলে ফ্রেন্ড জোন থেকে আর বের করতে পারবো না, এখন এইখানেও অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। যে ফ্রেন্ড জোনের ব্যাপারটা হলো যে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা এটা নিয়ে কমপ্লেন করে যে ওই মেয়েটা আমারে ফ্রেন্ড জোনে ঢুকায় দিয়ে ফ্রেন্ড জোন থেকে বের করতে পারতেছে না। কিন্তু ওখানে একটা ব্যাপার হলো যে সে আসলে হলো যে ছেলেটা মেয়ের পিছে পিছে ঘুরতেছে, নট নেসেসারিলি দে আর ভেরি গুড ফ্রেন্ডস। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখছি যে এটা হয় যে অনেক গভীর বন্ধুত্ব তৈরি হলে যে বলে না আমি তোমাকে এখন বোনের মতো দেখি। তো তখন মানে ডেমিসেক্সুয়াল মানুষ যাবেটা কোথায়? হ্যাঁ।
ডেমিসেক্সুয়ালদের ব্যাপারে যেটা দেখা যায়, যারা ভাগ্যবান ওদের যদি ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে থাকে, সেখানে ওরা সেটা নিয়ে মানে নর্মাল সম্পর্কের মধ্যে যেতে পারে, তাদের এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হয় না, সেটা তাদের ভাগ্যের ব্যাপার। এখন যাদের এই ভাগ্যটা নেই তাদেরকে তো এটা নিয়ে চিন্তা করতেই হবে। এখন এখানে প্রশ্ন আসতেই পারে যে আমি কি ডেমিসেক্সুয়াল না আমি এসেক্সুয়াল, কোনটা? আমি মানুষকে যেই উপদেশ দিব সেটা হলো যে এইটা নিয়ে খুব বেশি চিন্তা না করতে, মানে এটা যে জানতেই হবে আগে থেকে, কারণ আমরা আগে যেটা আলাপ করলাম এমন কোনো নাই যে এক্সপ্লোর করা, এক্সপেরিমেন্ট করা, এটা যদি করতে কারো ইচ্ছা না থাকে তাহলে নিজেকে জোর করে এগুলি এক্সপ্লোর করার দরকার নেই। বি কমফোর্টেবল উইথ হু ইউ আর, বি কমফোর্টেবল উইথ হোয়াট ইউ ওয়ান্ট এট দ্য মোমেন্ট। কিন্তু এখন যখন কারোর সাথে সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে যাওয়ার সময়, তখন এই ব্যাপারগুলিকে নিয়ে চিন্তা করতে হবে। মানে পার্টনারের সাথে সবসময় খোলাখুলি আলোচনা করতে হবে। এখন এটাও সত্যি যে নিজেই যখন শিওর না পার্টনারকে কি বলবেন, তখন ব্যাপারটা হলো যে আমার মনে হয় এই যে সন্দেহগুলি আছে, সন্দেহগুলি পার্টনারের সাথে শেয়ার করা উচিত, কিন্তু পার্টনারকেও এটা বুঝতে হবে যে আশা নিয়ে বসে থাকলাম, মানে পার্টনারকে এটা বুঝতে হবে যে কিছু মানে পার্টনার যদি মনে করে ও আচ্ছা ও ডেমিসেক্সুয়াল, এর মানে আমরা যদি সম্পর্ক শুরু করি এক সময় না এক সময় ওর মধ্যে ইচ্ছাটা চলে আসবে। কিন্তু এখন সেটা আসতে যদি অনেক দেরি হয়, পার্টনার যদি এটা নিয়ে খুব অস্থির হয়ে যায়, তো মানে এই জিনিসটা জেনে শুনে সম্পর্কের মধ্যে যেতে হবে। এটা যদি অ্যালোসেক্সুয়াল পার্টনার হয়, যদি 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 এসেক্সুয়াল পার্টনার হয় সেক্ষেত্রে যদি এসেক্সুয়াল পার্টনার হয় তখন তাদেরকে মানে দুজনেরই এই জিনিসটা নিয়ে মানসিক ভাবে তৈরি থাকতে হতে হবে যে একজনের এসব চাহিদা আসতেও পারে, আবার একজনের নাও আসতে পারে। তখন তারা কি করবে এটা আগে থেকে আলাপ করে রাখা উচিত। আর যে মানুষটা ডেমিসেক্সুয়াল তাকে চিন্তা করতে হবে চাহিদাটা আমার কত জরুরি, এই চাহিদা না মিটলে কি আমি সম্পর্কে থাকতে পারবো না। তো আসল কথা হলো যে মানুষের আসলে নিজের ইচ্ছাটা কি, চাহিদাটা কি, এটা বুঝতে হবে প্রত্যেকে, সে এসেক্সুয়াল হোক, ডেমিসেক্সুয়াল হোক, অ্যালোসেক্সুয়াল হোক। কারণ প্রত্যেকটা মানুষের যে জিনিসটা বোঝা উচিত যে তার পার্টনার তার মতো না হতে পারে। তো তার পার্টনারের ইচ্ছা আলাদা হতে পারে, চাহিদা আলাদা হতে পারে। এখন প্রত্যেক মানে এই পার্থক্যটা কোথায় এটা আলোচনা করে মানুষের মধ্যে এটা আলোচনা করে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। আর তারপরে এসেক্সুয়াল ডেমিসেক্সুয়ালদের সম্পর্কের বাইরেও অনেক চ্যালেঞ্জ থাকে, এই যে পরিবার থেকে, সমাজ থেকে যে প্রেশারটা আসতে থাকে, এটা নিয়ে আমরা কি করব? কিন্তু আমাদের তো আসলে এটা নিয়ে কিছু করার নেই। যে মেয়েরা যেরকম প্রেশার ফিল করে, ছেলেরা অন্যরকম প্রেশার ফিল করে, কিন্তু দুটোই কিন্তু অনেক বড় প্রেশার। তো এইখানে আমরা যে আস্তে আস্তে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, এইটা চালিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে দেখি যে আমাদের বাবা মায়ের জেনারেশনের উপর আমি হাল ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে মানে কিছু কিছু কথা বলি, অনেক সময় আমি সব লেবেল ব্যবহার না করে লেবেল ছাড়া বোঝানোর চেষ্টা করি, কারণ অনেক মানুষ লেবেল শুনলে ঘাবড়ে যায়। কিন্তু তাও মানে যে বললাম আগের জেনারেশনের কথা হলো, তাতে কি হয়েছে, দায়িত্ব তো দায়িত্ব। কিন্তু আমাদের জেনারেশনের মানুষ আস্তে আস্তে কিন্তু বুঝছে। আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের জেনারেশনকে আর আমাদের পরের জেনারেশনকে এসব ব্যাপার নিয়ে শিক্ষা দিতে হবে, সচেতনতা দিতে হবে। না হলে মানে আমরা তো চাই ভবিষ্যতে যাতে আমরা যা ফেস করে এসেছি, যে ভবিষ্যৎ প্রজন্মরা যাতে এইসব ফেস না করতে হয়।
আমার মনে হয় আপনি যে অ্যাডভাইস গুলো করলেন এটা খুবই উপকার হবে আমাদের যারা ডেমিসেক্সুয়াল বন্ধুরা আছেন, যারা হয়তো এখনো আইডেন্টিফাই করেননি। যদি এখন এই প্রোগ্রামটা শুনে থাকেন এবং কোনো না কোনো সময় নিজেকে আইডেন্টিফাই করেন, আই হোপ এই সাজেশন গুলো তখন তারা ফলো করবেন। এবং এই ব্যাপারটাই আমরা সবাইকেই অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট বলি যে আসলে যেহেতু আমাদের এই টোটাল ওরিয়েন্টেশন গুলো অনেক কমপ্লেক্স, সোশ্যাল প্রেশারকে যতটা সম্ভব আসলে আমরা ইগনোর করে যাইতে পারি, কারণ সোসাইটি আসলে তো আমাদেরকে বুঝবে না, জীবনটা আমাদের, এবং আমাদের জীবনটাকে আমাদের বুঝেই আমার নিজের জীবনের জন্য সর্বোচ্চ ভালো যে সিদ্ধান্তটা এটা আমার নিজেরই নিতে হবে। সেখানে সোসাইটির প্রেসারে কোনো একটা ভুল ডিসিশন নিলে আলটিমেটলি সোসাইটি তো সাফার করবে না, আমাকে ব্যক্তিগতভাবে সাফার করতে হবে। সুতরাং নিজের ওই সিদ্ধান্তগুলোর সময় খুব সচেতন ভাবে, অনেকটা সেলফিশ ভাবে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। পরিবার বা সমাজের জন্য নিজের অ্যাসেক্সুয়ালিটিকে বা সেক্সুয়ালিটিকে কোনো বা সেক্সুয়ালিটি ডেমিসেক্সুয়ালিটি কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে আমরা কাউকে উৎসাহিত করি না। না, কখনো উৎসাহিত করি না। আর সোসাইটি সেলফিশ ডাকবে, কিন্তু এই জিনিসটাও চিন্তা করতে হবে, সোসাইটি তো বোঝে না যে মানুষ যদি কষ্ট নিজের ভিতরে চাপিয়ে রাখে, এক সময় না এক সময় কষ্টটা বের হয়ে আসবে, তখন অন্য মানুষকে আমরা উল্টা কষ্ট দিব। এই যে কষ্ট করে একটা বিয়ের মধ্যে থাকলাম, এই বাচ্চাদের জন্য থাকলাম, পরে যখন বিয়ের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়, বাচ্চারাই কিন্তু কষ্টটা পায়। তো এই জিনিসগুলি এজন্য বলি আগে থেকে চিন্তা করে রাখা উচিত। এটা মানে নিজের সাথে এমন ভাবে কেউ কখনো কম্প্রোমাইজ করা উচিত না যাতে সেটা পরের পর্যায়ে গিয়ে একদম অনেক বড় ভাবে এক্সপ্লোশন হয়ে গেল। তুসমিত, আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। আজকের মতো বিদায় এখানেই। আগামী মঙ্গলবারের আয়োজনে আবার সকলের সাথে দেখা হবে। বিদায়। আপনাকেও অনেক ধন্যবাদ এই এই স্টক আয়োজন করার জন্য। এটা আমাদের কমিউনিটির জন্য অনেক বড় একটা অবদান। অনেক ওয়েলকাম তুসমিত। তাহলে আবার নেক্সট টাইম, আর এমনিতে টেক্সটে যোগাযোগ থাকবে। ওকে, ভালো থাকবেন, ভালো লাগলো অনেক। বাই বাই। বাই।